আমি বড় হয়েছি পাবনাতে। পাবনাতে বড় হয়েছি, সেখানে আমার পরিবারের সাথেই। খুব বেশি আমার মনে পড়ে না, খুব ছোট ছিলাম আমি। আমার বয়স যখন 7 বছর হবে, তখন আমার মা মারা যান। তখন তেমন কিছু বুঝি না আমি। ছোট ভাই ডেলিভারির সময় অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে আমার মা মারা যান। 3 দিন একটানা ব্লিডিং হয়। তারপরে ডক্টর রক্ত শূন্যতায় বলেন যে মারা গেছে। ওই সময়কে একটু একটু মনে আছে। তখন আমি স্কুলেই ভর্তি হইনি। তখন হয়তো একটু কানাকাটি করছি, কিন্তু বুঝতে পারি নাই যে কি হয়েছে। 2-3 দিন যখন চলে গিয়েছে, তখন মনের মধ্যে মনে হয়েছে যে আমার কি যেন নেই, বাসার মধ্যে একটা শূন্যতা কাজ করে। তাহলে ওই ছোটবেলার কাহিনী তো তেমন মনে থাকে না, শুধু খুব ছোট ছিলাম। শুধু মনে পড়তো যে আম্মু না ভাত খাওয়াই দিত। এখন সারাদিন ভোর আসছি, কেউ তো একটু বলতেছে না যে আমাকে খাওয়াই দিবে। দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। আর বাবা কৃষি কাজ করতেন দিনের বেলায়, আর রাত্রে ভ্যান চালাতেন। ও রাত্রে আব্বু যখন আসে, এসে আমাদেরকে, আমাদের 3 ভাই বোনকে খাওয়ায়। আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই। ভাই সবার ছোট, আর বড় আপু আর আমি মেজো। তখন বড় আপু, বড় ক্লাস 9-এ পড়তো আমার বড় আপু। রাতে যখন একসঙ্গে আমরা খাইতে হবে, তখন আব্বু অঝোরে কান্না করতেছে আর বলতেছে যে আজ আমার ঘর শূন্য হয়ে আছে, আমার পাগলিটা নেই, মানে আমার মা বেঁচে নাই। সে কান্না করে করে বলতেছে। তারপরে আব্বু কান্নাকাটি বলছে, তার বড় আপু বলতেছে বাবা কাইন্দো না, আল্লাহ হয়তো চায় না আমার মাই বেঁচে থাক, এই জন্য নিয়ে গেছে। পরে ওই দিন রাতে আমাদের খাওয়াই দিল 2 বোনকে। আর আমার ছোট ভাইটা একদম ছোট, তখন কোলে, দুধের বাচ্চা। আমার ছোট ভাইটা আমার কাকির কাছে রাত্রে ঘুমায়, কারণ তখন তো আমিও খুব ছোট, আর ওইভাবে রাত্রে তো কেয়ার করতে পারে না কেউ। আমার কাকির কাছে আমার ভাইটা রাইখা আসে, রাতে ওর কাছে থাকে আর দিনের আমাদের কাছে। রাত্রে সবাই ঘুমায় পড়লাম। সকাল হলো, সকাল হওয়ার পরে আব্বু চলে গেছে আব্বুর মতো কাজে, আর আমরা বাসার মধ্যে। সকালে আমাদের রান্না হয়নি। কে রান্না করবে? আমাদের তো সেই গার্জেনটা বাড়ির নাই যে রান্না করবে। কে? বড় আপু সেরকম রান্না জানে না। ওই চাচির কাছে যায়, যাওয়ার পরে বলে যে চাচি আমাদের একটু রান্না করে দিও। চাচি 2-1 বেলা এরকম রান্না করে দেয়। করতে করতে দেখা যায় যে যখন আম্মু মারা যাওয়ার 1 মাস হয়ে গেল, তখন চাচি একটু খারাপ ব্যবহার করে, যে পারবো না, নিজের কাজ নিজে তো করে নিতে পারস না তোরা। তখন আপু বলে যে আমি পারি না রাঁধতে, একটু দেখাই দিলে তো আমি তো পারি। পরে চাচি দেখায় দেয়, দেখাতে পরে আস্তে আস্তে বড় আপুই রান্না করা শিখে যায়। পরে বড় আপুই সবকিছু করে। আমি তখন স্কুলে ভর্তি হই। গ্রামে যে ব্রাক স্কুল বলে না, সেই ব্রাক স্কুলে আমি প্রথম যাই। ব্রাক স্কুলে পড়াশোনা ওখানে করতে থাকি, কিন্তু সময় মতো তো খাবার পেতাম না। দেখা যেত কি ওই 1 বেলা খেতাম, কারণ রান্নার তো তেমন মানুষ নাই। 1 বেলা খাবার পেতাম, আর 1 বেলা পেতাম না। দুপুর টাইমে না খেয়ে থাকতাম, রাত্রে এসে আবার খেতাম বাসায়। পরে চাচির ওইখানে বাবুকে রাইখে আসে তোমার ছোট ভাইকে। পরে ছোট ভাই কান্নাকাটি করতেছে। সেদিন আর চাচি রাগ করে কোলে নেয় নাই, কারণ চাচি আর চাচার ঝগড়া লাগছে, এজন্য আমার ভাইটা এরকম ফেলায় রাখছে, কান্নাকাটি করতেছে। পরে ওই দিন বড় আব্বু কি করলো, এখানে গেল যে চাচি আমার ভাইটারে ফেলায় রাখছেন। সারাদিনকে রাখা যায় এরকম? কতক্ষণ রাখবো, তোরা রাখতে পারস না? পরে দিন একটু খারাপ লাগলো। পরে আমার ছোট ভাইটাকে নিয়ে চলে আসলো বড় আব্বু। নিয়ে এসে বলো যে থাক, কষ্ট মষ্ট করে আমরাই রাখি। কিন্তু আসলে ওইটুকু দুধের বাচ্চা কিভাবে কি করতে হয় কিছুই তো বোঝে না। আমি তো একেবারেই ছোট, আর বড় আপু সেরকম কিছু বোঝে না। তারপর রাত্রে আমাদের কাছেই থাকলো। আব্বু আসলো রাতে। আব্বু আসার পরে বাবু কান্নাকাটি করে, আব্বু চিল্লাচিল্লি করে যে নিয়ে আসছিস কিছু জন্য, চিল্লাইছে না চিল্লাই, এতদিন তো রাখছি, তোর আবার জেদ করে নিয়ে আসতে হবে কেন, যা দিয়ায়। পর দিয়ে আসতে গেছে, চাচি আর নেয় নাই, বলছে আজকে আমি পারবো না, আর তোদের কাছে রাখা। তো চাচার সাথে আমার ঝামেলা হয়ে লাগছে, ভালো লাগতেছে না আমার। পরে আবার ওকে নিয়ে আসলো বাসায় নিয়ে আসার পরে রাত ভরে চিৎকার পরে। ওই রাত দেখা যায় যে 3টা-4টা পর্যন্ত কানতেই থাকে। দুধ দিলেও থামে না।
তারপর পরবর্তীতে আর কি করব, কোনো কিছুতেই সময় যেতে চায় না, সবার কান্নার টেনশন বাসার মধ্যে। আর তখন মনে হয় একটু মিস করি যে মা আমার মা থাকলে মনে হয় আমার এতটা কষ্ট হইতো না। আর ভাইটা কাঁদতেছে, আর বড় আপুরও এরকম টেনশন, ওইটুকু বাচ্চা নিয়ে কি করবে, সেও পারে না। চাচি এরকম তখন ওই সময়টাতে খারাপ ব্যবহার করে, চাচি ভালোবাসে আর খারাপ ব্যবহারও দেখা যায় করে। পরবর্তীতে দেখা যায় আব্বু, তখন আমার ছোট ভাইটার বয়স যখন 6 মাস হয়ে গেল, তখন আব্বু বলতেছে যে ওকে রাখার মতো তো কেউ নাই, আমি কি করব, আমার তো কিছুই ভালো লাগে না, তোমরা এক কাজ করো, তোমার নানির বাড়িতে চলে যাও। তখন আমাদেরকে আব্বু কি করলো, ওই দিন রাতে নানির বাড়িতে পাঠায় দিল। আমার নানির বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ পাঠায় দিল আমাদেরকে, যে এখানে যাক কিছুদিন থাকো। পরে আমার নানির বাড়িতে আমরা বাবুকে নিয়ে চলে আসলাম। আসার পরে আমার নানির বাড়িতেই হচ্ছে আমরা 1টা বছর ছিলাম। আমার নানি তখন বেঁচে ছিল। আমার নানি আমার ছোট ভাইটাকে দেখাশোনা করতো, আর আমি নানির বাড়িতে ভর্তি হলাম। তখন ওখানে আমার স্কুলে ভর্তি করাই দিল। আগে তো ব্রাক স্কুলে পড়তাম, পরে নানির বাড়িতে যাওয়ার পরে আমাকে স্কুলে ভর্তি করাই দিল আমার মামা। এরপরে বাবু মামাদের কাছেই থাকতো ওই সময়, তখন মামা বিয়ে করে নাই, নানিদের কাছে থাকতো। আর বড় আপুর ওই সময় বিয়ের সম্বন্ধ চলতেছে। বড় আপু তো তখন ক্লাস 10-এ উঠে গেল, বড় আপুর বিয়ের কথা চলতেছে। এখন ওই সময়টা এখন বাবু ছোট, কি করবে, আবার এই মেয়ে বড় আপু বড় হয়ে গেছে। আব্বু বলতেছে এখন তো টেনশন, মা নাই ঘরে, রাখেলা পড়াশোনা করাবে কে এই মেয়ের, তার থেকে কি আছে ভালো ছেলে পাইলে বিয়ে দিয়ে দেবে বড় আপুকে। তখন বাপুর বিয়ের জন্য সম্বন্ধ চলতেছে, পরে একটা ভালো বিয়ে আসছে, উনি আবার এনজিওতে চাকরি করেন। বলে যে ভালো আছে ছেলেটা, আপুকে দেখে পছন্দ করছে। পরে দেখতে এসে ওই দিন বিয়ে পড়ায় দিছে। পরে আপুকে ওই দিন নিয়ে যাবে, কিন্তু আব্বু বলতেছে যে না এখন না, আমার তো ইচ্ছা একটু অনুষ্ঠান করবো, আমার বড় মেয়ে তো বলতেছে যে না আমাদের কিচ্ছু লাগবে না, আমরা মেয়েটাকে আজকে নিয়ে যাবো। পরে বড় আপুকে নিয়ে গেছে। তখন তার সমস্যা, আর তো কেউ নাই, এক বড় বোন ছিল, সেও চলে গেল। এদিকে আমরা নানুর বাড়িতে আছি, আর আব্বু তখন ঢাকায় আসছে। বড়পুর বিয়ের পরে আব্বু ঢাকাতে চলে আসলো। আসার পরে দেখা যায় যে এখানে কাজ করতো আব্বু, ওই কৃষি কাজ বন্ধ করে এখানে রাজমিস্ত্রির কাজ আবার ঢুকতেছে এখান থেকে। তখন আমার ছোট ভাইটার বয়স প্রায় 9 মাসের মতো। তখন এখানে এসে এক মানে মহিলার সাথে আর কি সম্পর্ক হয়। তখন আব্বু আবার চলে আসে, দেখা যাবে তোমার সাথে কথা। আমরা তো বুঝতাম না তখন, খালি সবাই নানিরা সমালোচনা করতো, তোর বাবা মনে হয় ওইখানে কারোর সাথে সম্বন্ধ করছে, ওইটাই খালি শুনতাম। পরে চলে আসলাম, যখন আসার পরে বলতে সবাই চারিদিকে সবাই সমালোচনা করে, তোর বাপ আসে না কিসের জন্য রে, আজ 3 মাস হয়ে গেছে, আসে না কেন? আমি তো জানি আব্বু হয়তো বা কাজ কাম করতেছে, এই জন্য হয়তো আসে না। কয় তোদের পড়াশোনা কিভাবে চলে, কেউ খেয়াল করবে না? আমি আব্বু তো সব দিকে খেয়াল করে, আব্বু তো সবসময় টাকা পাঠায় নানুর বাড়িতে। কারণ বিয়ে শাদী করছে নাকি দেখ, আমাকে না আব্বু বিয়ে করলে তো আমরা জানবোই। তারপরে ওই 5 মাস প্রায় হয়ে গেছে, আব্বু আসে না। ছোট ভাইটাও বড় হচ্ছে, তখন ওকে দেখার জন্য তো একজন লোক লাগবে, কেন আব্বু আসে না। তখন মামা বিয়ে করছে, মামি আসছে। আগে তো দেখতো হচ্ছে নানি দেখতো, এখন ওই ছোট বাচ্চাকে কাছে রাখবে কিভাবে? এখন তো মামি আসছে, মামিও দেখা যায় যে হয়তো মুখে কিছু বলে না, কিন্তু আকার ইঙ্গিত মিসবিহেভ গুলা করে। পরে আমি স্কুল থেকে বাসায় আসছি, মামি সেদিন রান্না করে খাচ্ছি। তো খাতে বলতেছে যে এই তোর বাপরে ফোন দিতে পারস তো, তোর এখানে আসিস কেন, চাইতে পারস না এখান থেকে? হ্যাঁ, তোদের বাড়িতে কত বড় বাড়ি পড়ে আছে, ওইখানে যা। পরে আমি তো অত বুঝি না, তো খালি কিছু মনে করলাম না, হাসতে হাসতে উঠে চলে গেলাম। এরপরে আব্বুকে রাত্রে ফোন দিছি যে আব্বু তুমি আসবা না? আব্বু বলতেছে হ্যাঁ আসবো, এই তো 2 দিন পরে আসবো। 2 দিন পরে বলছে, আর খবর নেই। 1 সপ্তাহ ফোনই দেয় না আব্বু। পরে ফোন দেয় না, আমি বললাম যে আব্বু তুমি ফোন দাও না কেন, নানুরা তো সবাই সারাক্ষণ বকাবকি করে, তুমি আসো না? না বলে আসতেছি। তখন আবার আমার মামা খবর নিয়ে আসছে যে আমার বাবা বিয়ে করছে ঢাকাতে।
আমার বাবা নাকি ঢাকা নারায়ণগঞ্জের এক মেয়ে সম্পর্ক ছিল, তার সাথে সে বিয়ে করছে। তখন আমার নানি বলে যে বিয়ে করছে, একটু তো বলতে পারতো। আবার আমরা বিশ্বাস করি না। বড় আপুকে বললাম, বড় আপু বিশ্বাস করে না, কয় না বাবাই বিয়ে করে তো বলবে আমাদেরকে, আমরাই তো দেখাশোনা নিয়ে আসতে পারি। আর মানুষজন তো কত কথাই বলে, এলাকার লোকজন। পরে বড় আপু বিশ্বাস করে না। পরে দিকে 2-3 দিন পরে এরকম আব্বু এক মহিলার নিয়ে চলে আসছে, বাড়িতে উঠাইছে। পরে আব্বুরে জিজ্ঞেস করছে, আব্বু এটা কে? তোমার আম্মু। মানে তখন তো সবাই অবাক হয়ে গেছে, এলাকার লোকজন সবাই মানে বলছে, সমালোচনা করছিলাম, দেখছোস মাই মরছে 1 বছর হয়েছে, বাপ দেখ বিয়া করে নিয়ে চলে আসছে। তখন প্রথম একটু রাগ হইতো, কারণ তখন চলে দেখতে ইচ্ছা করতো না মহিলাকে, কেমন কেমন লাগতো। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এবার ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে আম্মুর প্রতি। পরে বড় আপু আসছে, বড় আপু আসার পরে ওনাকে দেখলো, বললো যে থাক, আব্বুর কষ্ট হইতাছে, একা একা থাকে, বিয়ে করছে, ভালো হয়েছে, একজন তো গার্জেন দরকার বাসায়। মা মারা গেছে 1 বছর তো হয়ে গেছে, গার্জেন থাকলে তো ভালোই হয়। যাক, এখন একটা তুই নানির বাড়ি থাকুন লাগবে না, তুই এই বাড়িতে চলে আসিস। যে এই বাড়িতে চলে আসবে, এখন এই বাড়িতে উনি কেমন বা হবে, আর আব্বু তো সবসময় থাকে না বাড়িতে, আমি যাব না। তার পাপা বললো যে না চলে আয়, আমার মামি তো খারাপ ব্যবহার করতেছে, মামির মনে সমস্যা হয়েছে। তাছাড়া নানির বাড়িতে হচ্ছে রুমই 2টা, আমরা এক রুমের মধ্যে থাকতাম, আর এক রুমে মামা আর মামি থাকতো। পরে ছোট আম্মু আসার পরে তার 3 দিন পরে আমরা আসছি, আমি, বড় আপু আর আমার ছোট ভাইটাকে নিয়ে আসছি। আসার পর পরে উনি অনেক ভালো ভালো রান্না করছে, আমাদের আসার কথা খুশি দিয়ে রান্না করছে। রান্না করে আমাদেরকে খাওয়াইতে, প্রথম অনেক আদর করতো আম্মু, মনে খুব ভালোবাসতো আমাদেরকে। ছোট ভাইটাকেও রাখছে ওই সময়টা, 2টা বছর প্রায় রাখছে, কারণ 2 বছরে আম্মু দেখা যাচ্ছে ভালো মানুষ না। এখন আর মায়ের অভাবটা আর বোঝা যাইতেছে না। সবাই বলছিল যে দেখতে পারবে না, সৎ মা ঘরে নিয়ে আসছে, এখন আর দেখতেই পারবে না, দেখিস কপালে কি দুঃখ আছে। তো বড় বউ বলতেছে দেখছোস ভালোই আছে, আমার মার থেকে কিন্তু ভালো। আমার তো মনে না আমার মা কেমন ছিল। তখন ওই বড় বউ বলতেছে দেখ, আমার আম্মু তো প্রথম দেখা যায় ঠিক মতো রান্নাই করতো না, বাইরে বাইরে বেশি থাকতো, তাকে নিয়ে তো 3 বেলা ঠিক মতো রান্না করতেছে, বাপের আর কষ্ট হবে না। পরে তারপরে আম্মু বাচ্চা হবে, আম্মুর বাচ্চা হবে, তখন মানে অসুস্থ, তখন আর রান্না বান্না ঠিক মতো করতে পারে না, আম্মু তো অসুস্থ। ওই দেখা যায় যে তখন আমাকে বলতেছে যে এই সাথী রানতে যা। আম্মু আমি তো রান্না করতে পারি, আমার পড়াশোনা আসছে না, আমি রান্না করতে পারবো না। তা আমি বলতে আই দেখাই দিই কেন রান্না করতে হয়, আই দিকায় আমি দাঁড়ায় থাকি, তুই দেখ খালি। আমি বলতেছি যে না আম্মু আমি পারবো না, আমি পড়াচ্ছি। আমি আবার রাগ করে চলে গেছি। ওই দিন আবার রাতে আসছি, আসার পরে আম্মু রেগে আছে। আম্মু বলতেছে যে মেয়ে হয়েছে, কথা কইলে কথা শুনোস না, তার বাপে ফেলাইতে ঢাকায় গেছে, তাই এখনই শুরু হয়ে গেছে তোদের খারাপ আচরণ। আম্মু আমি খারাপ ব্যবহার কই করলাম? পরে বড় আপুকে জানানো হয়েছে, বড় আপুকে জানাইছে যে আপু আম্মু এই কথা বলছে আমাকে। আপু বলছে না বলে, মাই বলবো না কে বলবো। এরপরে রান্না তো করতে পারি না। এর পরের দিন আবার উনি রান্না করছে, পরের দিন সকাল হয়েছে, স্কুলে যাব। স্কুলে যাবো এই থালাবাটি কাটে মাজতো, পরে থালা বাসন মেজে চলে গেছি। দুপুরে ওখানে সকালে খেয়ে যায় নাই, পর দুপুরে এসে ভাত খাবো। স্কুল থেকে আসছি, আসার পরেই আম্মু বলতেছে পাতা ঝাড়ু দিতে হবে, কারণ আমাদের তো ওখানে তো তেমন কোনো গ্যাস বা কোনো ব্যবস্থা নাই গ্রামে। ওই পাশের এলাকা থেকে পাতা ঝাড়ু দিতে হয়, গ্রামে বাগান আছে, ওইখান থেকে বস্তা ছুটতে হয় আর কি। তখন ওই আমাদের পাশে যে মেয়েরা থাকে ওদের সাথে আমি গেছি, 3 বস্তা করে পাতা ওইখান থেকে ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে তারপরে এসে ভাত খাইছি। তো আম্মু দেখা যায় কি এরকম মাঝে মাঝেই দেখা যায়, যদি এক সময় রাগ করে বলতাম যে আজকে শরীর ভালো লাগছে না, খড়ি খুঁড়বো না বা ঝাড়ু দিব না, আম্মু এই যে শুরু করতো ঝগড়া, যে আজকে কপালে ভাত জুটবে না এরকম। তখন একটু খারাপ লাগতো যে কি ব্যাপার, এত ভালোবাসা এখন আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপরও আব্বুর কাছে কখনো আমি বলতে যাইনি এই কথা, শুধুমাত্র বড় আপুর সাথে শেয়ার করতাম এই বিষয়টা যে আম্মু এরকম করে, আর আব্বুর কাছে আমি কখনো জানাই নাই। অথচ
আম্মু বলে যে ওই তো বাপের কাছে এখন যে নালিশ দিব আর ওর বাপে এসে আমার সাথে খারাপ ব্যবহার করবো, যে আমার মায়াগুলোকে খারাপ ব্যবহার করে। আমি বলছি আমি আমি বলবো না, আমি আব্বুকে কিছুই জানাবো না, তুমি চিল্লাও কি লেগা। তো আম্মু বলতেছে যা ভাত খেয়ে নে। আচ্ছা খেয়ে নেছে। আবার পরের দিন আবার স্কুলে পড়ি, তখন বলতেছে যে আমাকে আমার তো প্রাইভেট মাস্টার দরকার। আমি সবাই প্রাইভেট পড়াই, আমি প্রাইভেট পড়বো না। বলে যে না পড়া লাগবে না, আয় আমি পড়াই। যারা আম্মুই পড়াইতো, কিন্তু আম্মুরে যদি বলতাম তুমি অঙ্ক পারো না, কিছু পারো না, তুমি পড়াইতে আসো, আর চিত্তা মিত্তা অস্থির হয়ে যায়। না পারি না এমনি, আমি পড়ছি না, আর তুই খালি পারি না, আর সবাই কেউ কয় না। তা আম্মুরে বললাম যে আম্মু তুমি এরকম করো কেন, সবাই তো মাস্টারের কাছে প্রাইভেট পড়ে, আর তুমি কি ভুল ভালো অঙ্ক করাই দাও, এগুলো একটাও ঠিক হয় না। পরে চিল্লা চিল্লি করে আম্মু কথা সব প্রাইভেট মাস্টার দেয় না। পরে আপুর বড় আপুরে ফোন দিচ্ছে যে বড় আপু আমার প্রাইভেট মাস্টার লাগবে, তো এখন তো আমি প্রাইভেট না বলে আমি অঙ্ক পারতেছি না। পরে বড় আপু বলে ঠিক আছে মাস্টার ঠিক কর, আমি আমি দিব না, যা। পরে প্রাইভেট মাস্টার ঠিক করছে ওখানেই, ওই আমাদের স্যার পড়াইতো। এর পরবর্তী দেখা যায় যে আম্মুর বাচ্চা হইলো, আমার ছোট ভাইটা হয় ছেলে। ও নিয়ে যখন ও হলো, ও হওয়ার পরেই না আমার আম্মু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে একেবারে। মনে হয় যে আমাদের সহ্যই করতে পারে না ওই সময়টাতে, মানে সারাক্ষণ ওই কাজ কর কাজ কর। ঘরের কাজ তো করবোই, করি তো ঘরের কাজ, মেয়ে মানুষ হয়েছে, নিজের কাজ যদি নিজে না করি এটা কেমন, করি তো সবসময়। তারপরেও দেখা যায় যে আম্মু সারাক্ষণ বলতে থাকে, পড়তে যদি বসি তখনই ডাক দেয় এদিকে। পর আব্বু আসছে, আব্বুকে আমি বলছি যে আব্বু আম্মু এরকম আমার পড়তে বসলে খালি ডাক পারে, আর আম্মু আসছে এই দেও বাপে আসছে নালিশ দিতেছো। আমাকে আমার নালিশ দিতেছো কেন, আমি পড়ার কথা বলতেছি তাও তুমি এরকম করতেছো। বাপে আইসে আর নালিশ দেওয়া শুরু করছে, এগুলো নিয়ে শান্তি নাই। তখন আব্বুর সঙ্গে ঝগড়া লাগাই দিছে আম্মু। তা আমি বলতেছি তোমরা ঝগড়া করতেছো কিসের জন্য এরকম করে। পরে আমি রাগ করে উঠে চলে গেছি। পরে আব্বু আর আম্মু ঝগড়া করতেছে, মাঝখান দিয়ে আব্বু গিয়ে আমার ঠাসটা চট দিল, দুটো চট দিল। পরে আমি কাঁদতেছিলাম, কাঁদে ওদিন আর রাতে ভাত খাই নাই, চাচিদের ঘরে যে শুয়ে আছি। বড় সকাল হয়েছে আব্বু বের হয়েছে বাজারে, আর আম্মু তখন শুরু করছে ওই তো বাপের কাছে নালিশ দিছোস, হ্যাঁ বাসা থাকোস আমার সাথে, অথচ বাপের কাছে নালিশ দেস। তুমি এরকম করো কিসের জন্য সারাক্ষণ, আমি কি নালিশ খালি বলছি যে পড়ার সময় তুমি ডাক দাও, এটাকে আমি খারাপ কিছু বলছি। আর তখনই আম্মু কি করলো, শলা ছিল, শলা দিয়ে এমন একটা বাইরে আমার পিঠে এসে লাগছে। তাও চলে গেছে বাসা থেকে, ওই দিন আর আসি নাই। ওই দিন আর চাচিদের এখানে ছিলাম, ওই দিন আর আসি নাই। আব্বু এসে রাতে খুঁজতেছে যে সাথে কই গেল, খুঁজতেছে। পরে বলতেছে যে নাই, চাচি ঘরে। কি লেগে চাচি ঘরে গেছে, তোমার মায়ের কিছু কওয়া যায়, বাইরে বাইরে দূর পায়রা বেড়ায়, আর কিছু কইলে ওই তো রাগ করে বাসা থেকে চলে যায়। বড় আব্বু ডাকতে গেছে, কয় কি রে তুই বাইরে বাইরে দূর পাচ্ছ, আমি বাইরে বাইরে আমি কোথায় যাই, সর্বোচ্চ গেলে প্রাইভেট পড়তে যাই, পড়তে চলে আসি। আর বলে যে আমি নাকি দৌড়াদৌড়ি করে বেড়াই। তোমাকে আর বলে না আমাকে যে মারছে শলা দিয়া, মাই মারতেই পারে। আমি কাছে মাই মারতে পারে, আদর করতে পারলো না, আমাকে ডাকছে একবারও, আমি যে খাই নাই আমাকে কি ডাকছে আয় খায়া যা। আর তখন আমার ছোট ভাই তো ছোট, ও তো ছোট, ওকেও তো ওকে ঠিক মতো দুধও খাওয়ায় না, ওই রকমই সেই ময়লার মধ্যে পড়ে থাকে। তারপর আব্বু বলতেছে ঠিক আছে বুঝছি, কারো দিয়ে কিছু হবে না। এরপরে আব্বু 1 মাস পরে আমাদেরকে সবাইকে নিয়ে ঢাকায় চলে গেছে। সবাইকে নিয়ে ঢাকায় আসছে, আসার পরে ওই আম্মুদের বাড়িতেই, আম্মুদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, সে নারায়ণগঞ্জে আসছিলাম আমরা। এখানে প্রায় 2 মাসের জন্য আসছি। আসার পরে এই বাড়িতে আসার পরে দেখা যায় যে আশপাশের লোকজন কি বলে না বলে জানি না, কিন্তু ওইটা নিয়ে আম্মু আর বর্ত ঝগড়া করতেই থাকে, যে রিলে থুয়ে আসো রিলে থুয়ে আসো, মানে আমাদের 2 ভাই বোনকে থুয়ে আসতে বলে। ওরা ওকে থুয়ে আসবো, কার কাছে থুয়ে আসবো, ওর নানীদের কাছ থেকে নিয়ে আসছে না, ওর নানীদের এখন মামায় বিয়ে করছে, ওর নানী এখন বয়স্ক হয়ে গেছে, কিভাবে কি করবে তুমি দেখতে পারো না। সারাক্ষণ ঝগড়া করতে, পরে রাগ করে আব্বু 2 মাস পরে কি করলো, আমাদেরকে নানির বাড়িতে আবার রেখে আসছে। পরে মামা ডাকছে আব্বুকে যে পোলাপান তো বড় হয়েছে, এখন যদি এরকম করেন এটার সমস্যা নেই, একবার ঢাকায় নেন, একবার এখানে রাখেন, এটা তো সমস্যা, ওদের পড়াশোনা নষ্ট হয় না। পরে বলে ঠিক আছে
তাহলে দরকার নাই কারোই আমাদের কাছে থাকতো না। আম্মুকে বললো যে ঢাকায় আর থাকা লাগবে না কারো, সব একসাথে ওখানে থাকুক, আমিও চলে আসতেছি। আব্বু আর ঢাকায় কাজ করবে না, সে আমাদের সাথেই বাড়িতে চলে গেল। বাড়িতে যে আবার যাকে কৃষি কাজ করতো ওই কাজের মধ্যে সংযুক্ত হইলো। পরে বাড়িতে কিছুদিন যাবার পরে আব্বু আমার আম্মুর ওই বাবুটা, ছোট বাবুটা যখন 1 বছর বয়স হয়ে গেল, হবার পরেই আম্মু আবার বাচ্চা হবে, আম্মুর আবার বাচ্চা হবে। তখন আব্বু বলতেছে যে পরিবারের এতগুলা মানুষ হয়েছে, কিভাবে কি করব, আমি যে কাজটা করি সেই কাজ দিয়ে তো আর চলে না, সেই কাজে তো চলে না, তাহলে এক কাজ করি, মাঠে যে জায়গাটা আছে ওই জায়গাটা বিক্রি করে আমি বিদেশে চলে যাই। আব্বু এটা বলতেছে। তখন আম্মু আবার সম্মতি দিছে, ঠিক আছে তাহলে এক কাজ করো, ওই জায়গাটা মাঠের যে জমি আছে ওটা বিক্রি করে দিয়ে বিদেশে চলে যাও। পরে আব্বু ওই 3 মাস হচ্ছে সময় লাগলো, 3 মাসের মধ্যে ওই মাঠে আমাদের ধানের জমি ছিল, ওই জমিটা বিক্রি করে প্রায় 4 লাখের মতো টাকা হয়েছে। ওইটা নিয়ে আব্বু মালয়েশিয়াতে চলে গেছে, যাবে আর কি। সব ঠিকঠাক করছে, আর বিদেশে নিয়ে যাচ্ছে আমার আম্মুর ভাই, উনি মালয়েশিয়াতে থাকে, উনি নিয়ে যাচ্ছে। টাকা খরচ করে আব্বুরে মালয়েশিয়াতে নিয়ে গেছে। আর এদিকে হচ্ছে আব্বু তো চলেই গেল, যাবার পর আমরা তো এখানে আসি। আসার পরে সবাই তখন আম্মু দেখা যায় একা পেয়ে অনবরত খারাপ ব্যবহার করতো আমাদের সাথে। সময় মতো খাবার দিত না, স্কুলে চলে যেতাম না খেয়ে, ওইরকমই না খেয়ে চলে যেতাম। তখন আম্মু টিফিনও নিয়ে আসতো না। তখন খুব কষ্ট হতো যে সবার মা টিফিন নিয়ে এসে খাবার দিয়ে যাচ্ছে, অথচ সকালেও খেয়ে আসিনি, তার কোনো কেয়ারিংই নাই, আমাদের জন্য কিছু খাবারও দিয়ে যায় না। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তারপরে খাবার নিয়ে আসে না কিছুই। তখন আমি বলতেছি যে আম্মু সবাই মানুষ খাবার নিয়ে যায়, তুমি খাবার নিয়ে যাও না কি লেগা? তোর বান্দি হয়েছি তোর বাপের যে তোকে সব কথা শুনতে হইব? এভাবে কথা বলছে, বান্দি হয়েছে তোদের? আমি বলছি তুমি এরকম ভাবে কথা বলো কেন সবসময় আমার সাথে? তোমাকে কিছু বলতে আসলেও তুমি ইয়া নাই, সারাক্ষণ এরকম খারাপ ব্যবহার করলে আমি থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন আম্মু অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে যে যা, কতজন আছে না, যা চলে যা। পরে ভাত খায়, রাতেও ওরকম মিসবিহেভ করে দেখে রাতে আর খাওয়া দাওয়া করিনি, না খেয়েই শুয়েছিলাম। পরের দিন সকালে আম্মু আবার ডাকছে যে রাতে খাস নাই, খায়ালো। আমার শরীর হলো না, তাড়াতাড়ি খায় নেয়। পরে খাওয়া দাওয়া করলাম, ঠিক করে স্কুলে চলে গেলাম। ওই দিন আর সারাদিন আমি বাসায় আসি নাই, সারাদিন বান্ধবীর মায়ের বাসায় ছিলাম। রাত সন্ধ্যা হয়ে গেছে, আসি না। পরে আম্মু খোঁজ করছে কোথায় গেছে, পরে বান্ধবীর বাসায়। আর চা নয় তাই খারাপ ব্যবহার করলো। বাসায় আসলাম, বাসায় কুঞ্চি ছিল, কুঞ্চি দিয়ে ইচ্ছা মতো বাইরে এলো, দুটা নিয়ে মারলো। মারার পরে তো তখন আমি আব্বু আসলাম বলে দিব, আব্বু ফোন দিলে আমি বলে দেবো যে তুমি আমার মারছো কেমনে। পাইছিস তো এটাই, কেমন অশান্তি লাগতে হয়, কেমন আমার সাথে খারাপ ব্যবহার করা হয়, যে আমি সৎ মা তোর, এরকম তোদের অত্যাচার করতেছি, তুমি কথায় কথায় মারো কেন? কিছু নাই হতে ঠুক না, কিছু নাই তুমি মারো তুমি আমাদেরকে। আর এই যে স্কুলে যাই, কখনো যাও না, যা খোঁজ খবরও নেও না, সবাই জিজ্ঞেস করে না, কেউ আসে না। তারপরে আম্মু বলতে এত পারতাম না, দাসী বান্ধি হয়নি তো, খাওয়াইতেছে এই তো কত রাইন্দা খাওয়াইতেছি না। পরে কি করবো তখন, যে কোনো জায়গায় বাসায় আসলেও শান্তি পাই না, চাচির ওইখানে গেলেও চিল্লা যাবোটা কই। পরে নানিদের ওইখানে মামাকে খবর দিয়েছি, পরে মামা এসে আমাকে নিয়ে গেছে। পরে মামাকে বলছে যে ওই তো পড়াশোনার কথা কইছি, এর লেগে চলে যেতেছে। তবে মামাকে বলছে, আমাকে অনবরত মারে। পরে মামারা বলছে যে ওকে মারধর করেন, কারণ বড় হয়েছে না। তারপরে বলতেছে যে ওরে মারছি, পড়াশোনা ঠিক মতো করবো না, কিছু শাসন করলে ওই তো মায় মারছে। আমার তো কত দোষ বেশি, সৎমা না। কথায় শুধু ওই একটা কথা, ওটা সৎমা না। আমরা কি কখনো বলছি আমার সৎমা? আম্মু বলে এটাকে ডাকি, কিন্তু সে তারপরেও কথা উল্লেখ করে দেয় সৎমা, মানে মনে হচ্ছে সে মনে করাই দিচ্ছে যে আমি তাদের সৎমা। পরে মামা বললো যে থাক, ছোট মানুষ বোঝে নাই, কিছু বললেন না।
আর কি আপনি তো ওদের মা, আর ও তো কোনো সময় বলে না যে আমার সৎ মা বা কোনো কিছু। ও সবসময় তো আপনাদের প্রশংসাই করে, যে সবই করে। হয়েছে হয়েছে, আমরা সব জানি কে কি করে না করে। পরে নানির বাড়িতে আমি চলে গেলাম, 1 সপ্তাহ মতো ছিলাম। আসছি বাসায়, আসার পরে ওই সময় আবার ওই আমার ছোট আম্মুর বাসা থেকে লোক আসছে, ছোট আম্মুর বাসা থেকে লোক আসছে, তাদের সামনে আমি গেছি। তো তখন বলতেছে যে কিরে তোর মাইয়া তো ভালোই ভালোই হয়েছে এটা। তো বলতে সারাদিন শুয়ে বসে থাকে, কিছু করে না, আড্ডা পিটার বেড়ায়, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, গায়ে গতর লাগছে, এইভাবে কথাটা বলছে। তুমি বলতে তুমি কিছু বললো না, চুপচাপ করে থাকলাম যে না বলে। এরপরে তো আমার সামনে ক্লাসে 8 উঠছে, আমরা জেসি পরীক্ষার সময়, দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করবো। তখন আম্মুকে বলছি যে আম্মু আমাদের ফর্ম ফিল আপ করা লাগবে, যে টাকার তো দরকার। আর তোর বাপে টাকা পাঠাইছে, অথচ 2 দিন আগে শুনছি বাবা কিন্তু ঠিকই টাকা পাঠাইছে বাইরে থেকে। চিল্লা টাকা পাঠাইছে, আমি টাকা দেবো। তখন বড় আপুকে ফোন বলছি যে বড় আপু কই কিছু তো বলে না আম্মু। তো বড় আপু বলে থাক, আমি কথা বলতেছি আম্মুর সাথে। পরে আম্মুকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আব্বু না টাকা পাঠাইছে, তোমার টাকা দিতেছে না কিসের জন্য? ও তোর কাছে নালিশ দিছে। পরে চিল্লাচিল্লি করলো, তারপরে ফর্ম ফিল আপে আমার টাকা দিছে। জেএসসি পরীক্ষার সময় পরীক্ষাটা দিয়ে আসলাম বাসায়। আসার পরে ওই দিন আবার ঘুরতে যাব। আমি বলতেছি যে আজকে মামিদের বাসায় যাব আমি। মামা বলছে যে মামা শ্বশুর বাড়িতে যাচ্ছে, তো আমি মামিদের বাড়িতে যাব ঘুরতে। তো বলতেছে যা ঘুরে আয়। পরে গেছি মামিদের বাসায়, এখানে যে প্রায় 2 সপ্তাহের মতো মামিদের বাসায় ছিলাম। আর ছোট ভাইটাকে বাসায় রেখে গেছে আম্মুর কাছে, ওরা নিয়ে যায়নি। তারপরে ও বাসার মধ্যে চিল্লাচিল্লি করে বলে যে আমি আপুর কাছে যাবো, বাবার কাছে যাবো। ওই তারপরে ওর সাথে অনবরত খারাপ ব্যবহার করে। পরে ও বলতেছে তারপর চলে আসো তো তুমি তাড়াতাড়ি। পরে 2 সপ্তাহ পরে আমি থেকে চলে আসছি। এসে তখন বলতেছে, আমার ছোট ভাই বলতেছে জানো আপু আম্মু আমাকে মারছে। আমি তোকে মারছে? হ্যাঁ কি করছিলি তুই? বলতে ওই যে আমি পিছনে শাইকটা ধরে খালি আমি কান ধরছিলাম দেখে এই জন্য আম্মু আমাকে মারছে। তুই ওর কান ধরতে গেছিস কিসের জন্য? ও যে আমার ছিঁড়ে দে, বই খাতে ছিঁড়ে দেয়, তুমি দেখো না? আমাকে তাই বলে তুই ওর কান ধরবি, এই জন্য তো তোর মারছে। দেখ না, তুই অন্যায় করছিস, এই থেকে মারছে। তুমি জানো না আপু, আমি যদি কিছু বলি তারপরে আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি চুপ কর না, এসে বাদ দে। পরে এবার আমি ক্লাস 9-এ ভর্তি হয়ে গেলাম। ক্লাস 9-এ ভর্তি হওয়ার পরেই আমাদের আমি তো সায়েন্স নিয়েছি ক্লাস 9-এ। পরে আমাদের পাশের গ্রামে কলেজে আমাদের বিতর্ক প্রতিযোগিতা হয় গ্রামে। আমাদের এখানে তর্ক বিতর্ক প্রতিযোগিতা, সেখানে আমাদের বিতর্ক প্রতিযোগিতার জন্য আমার নিয়ে গেছে আমাদের স্কুল থেকে ওই কলেজের। তো ওই কলেজের স্টুডেন্টরা আর আমরা দুজন মিলে হচ্ছে আমাদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করছি। করার পরে ওইখানে হচ্ছে এক ছেলে আমাদের সাথে ছিল, ওই ছেলেটা অনেক ভালো, ওর সাথে বন্ধুত্ব হয়েছে আমার। ওর সঙ্গে দেখা যায় যে মাঝে মাঝে কথা বলি, বা চিঠি লেখে যেরকম, ও আমাকে চিঠি দেয় বা আমরা উত্তর দিয়ে দিছি। এরকম কথা বলতে বলতে দেখা যায় দুজনের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। যখন ক্লাস 9-এ পড়ি তখন দুজনের মধ্যে সম্পর্ক হয়। মাঝে মাঝে কথা বলা বা কন্টিনিউ তো কথা বলতে পারতাম না, তবে মাঝে মাঝে কথা বলা বা দেখা করতাম আমরা বাগানে। ওইটা আমার আম্মু দেখছে। আমার আম্মু হঠাৎ করে একদিন দেখছে, দেখার পরে আমি বাসায় গেছি, বলছে এই সাথে এদিকে তো। কি আম্মু? বলছে তুই কই গেছিলি আজকে? আমি কোনো সময় মিথ্যা কথা বলছে যে আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম। তাই? আমি হ্যাঁ আম্মু বান্ধবীর বাসায় গেছি। আমি যে দেখলাম তুই বাগানের মধ্যে এক স্যারের লগে বই আসস, তখন আমার গা কাঁপতেছে যে আজ আর রক্ষা নাই, আমার ভয় পাচ্ছি। ভয় পাওয়ার পর তখন আম্মু বলতেছে যে তাহলে এডি করস পড়াশোনা বাদ দিয়ে, তোর বাপের আমি কমু। তুমি তো এটা আবার আব্বুরে বলার কি আছে? ওটা ভাইয়া হয়, বড় ভাই হয়, সেই বড় ভাইয়ের সাথে এমনি কথা বলতেছিলাম প্রয়োজনীয়। কিন্তু মিথ্যা কথা বলে কি লেগা যে বান্ধবীর বাসে গেছে। আমি তুমি রাগ করবা যে জন্য বলছি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আব্বুরে কিছু জানায়ও না।
তারপরেও সে আব্বুর ফোন দিছে। আমার তো মাপছে, তারপর আব্বু আবার ফোন দিয়ে চিল্লাচিল্লি করছে যে তুমি কার সাথে, আমি কিন্তু পাশের গ্রামের আমাদের সাথে আমি ওখানে অনুষ্ঠানে গেছিলাম, সেই ভাইয়ের সাথে পরিচিত, কথা বলছি জাস্ট। তো তখন আর বলি নাই যে, কারণ ওই সময় পরপর থেকে ওর সাথে দেখা যায় মাঝে মাঝে কথা বলা, ঘুরতে যাওয়া, সব ওই সময়তে আমার জীবনে একটা ভালোবাসা আসছে। তখন মনে হয়েছে না যে আমি হয়তো কাউকে ভালোবাসি, সে মানুষটা আমাকে এতটা কেয়ার করে। আর ও তখন পড়াশোনা, ও তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তো ওই সময় আমরা কথা বলতাম। পরে আমাদের আমার টিচার বলতেছে যে সাথী তুমি তো এখন অনেক ছোট, আর এই সময় যে এই যে মেলামেশা করতেছো এতে কিন্তু তোমার পড়াশোনার ক্ষতি হবে, তুমি কি এটা বুঝতেছো? আমি স্যার আমি তো এমনিতে কথা বলতেছি। কথা এমনি কথা বলতেছো ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি এখন অনেক ছোট, তুমি কেন ওর সাথে কথা বলবা? পরে ওর সঙ্গে আমার রিলেশন কন্টিনিউ চলছিল। চলার পর দেখা যায় যে আমাদের আমরা পিকনিকে যাব। তো ওই সময় আম্মুকে বাসায় আসছে, আমি বাসায় এসে আম্মুকে বলতেছি আম্মু স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, আমি পিকনিকে যাব। তো আম্মু তো চলে যাবে, পিকনিকে যাবে কি লেখা অকথ্য ভাষায় কিছু কথা বললো। আমি বলছি স্যাররা নিয়ে যাচ্ছে তো তোমার যেতে তো সমস্যা কি, আমি যাব। তো বলতেছে না যাওয়ার দরকার নাই কোনো। আমি বললাম আমি যাবো, আমি অনেক কান্নাকাটি করতেছি যে আমি যাবোই, সবাই যাচ্ছে, যাই কোনো সময় যাইতে দেয় না আমারে, সারাক্ষণ বাসার মধ্যে বসা রেখা, একটু ঘুরতে গেলে কি হয়। তো তখন আম্মু বলতেছে যে ঘুরতে যাবি ঠিক আছে, তোর বাপের আগে তোর বাপের ফোন দে। তো আমরা আব্বুরে ফোন দিলে আব্বু অনুমতি দেবে না, তুমি যদি আব্বুকে বলো আব্বু ঠিকই শুনবে। হচ্ছে না ঘুরতে যাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই এখানে যাওয়ার, তুমি যাইতে দাও না কেন। পরে অনেক বোঝায় আম্মুরে রাজি করাইছি। পরে আম্মু টাকা দিছে, আম্মু 1000 টাকা দিছে ঘুরতে যাওয়ার জন্য। তো ঘুরতে গেছি, আমাদেরকে নিয়ে গিয়েছিল রংপুর ভিন্ন জগৎ, ওখানে আমরা ঘুরতে গেছি। ওইখানে হচ্ছে আমার যার রিলেশন, ও গিয়েছিল রানা, ও সাথে ছিল। পরে রানার সঙ্গে ওইখানে দেখা, তারপরে অনেক কথাবার্তা বললাম আমরা। তখন আবারও স্যার খেয়াল করতেছে এই জিনিসটা যে এদিকে আসো, কার সাথে গল্প করো এখানে। আমি বলছি যে ওই ভাইয়া আসছে তো তাই ওর সাথে কথা বলতেছি। তো বলতে এখানে থাকো, তুমি আবার কিছু হইলে তোমার বাসায় আবার কৈফিয়ত দিতে হবে যে এমনিতে তোমার আসতে দিতে চাই নাই। এরপরে ও বলতেছে যে শোনো তুমি যাবার আগে আমার সাথে দেখা করবা, তোমার জন্য একটা গিফট আছে। আমি বললাম যে গিফট কিভাবে গিফট দিব, তুমি যাবার আগে আমার সাথে একটু বইলো তাই হবে। পরে আমরা সারাদিন ওই কারণে ঘুরলাম, কারণ লাইফে তো কোথাও যেতে পারিনি, ওই ঘুরতে গিয়েছিলাম স্কুল থেকে। তখন আমি যখন চলে যাব তখন ও আমাকে একটা বক্স গিফট করে, ওখানে জুয়েলারি ছিল কিছু, আমার জন্য একটা জুয়েলারি গিফট করে। তখন চলে আসলাম সারা রাস্তা, তখন ও আমাদের বাসে উঠছে, একই বাসে, আমরা যে বাসে পিকনিকে আসছে ওই বাসে ও উঠছে। কারণ আমাদের যখন ঘুরছে তখন 3টা বাস ভরা আসছে, 3 বাস ভরা। তারপরে ও প্রথম বাসে ছিল, দ্বিতীয় বাসটাতে আমরা ছিলাম। কিন্তু পরবর্তীতে আসার সময় কি হলো, ও আমাদের বাসে উঠলো। সারাক্ষণ আমরা নাচ গান অনেক আনন্দ করতে করতে ফিরলাম। আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত 12:30 বেজে গিয়েছিল। 12:30টার সময় ও আমাকে কি করলো, ও আর আমার ক্লাস টিচার দুজন মিলে আমাদেরকে বাসা পর্যন্ত আমাকে পৌঁছায় দিয়ে গেল। পর বাসায় আসছি, আসার পরে আম্মু ঘুমায় গেছে, নক করতেছে তো অনেক খুলে না, ওরা অনেকক্ষণ পর খুলছে, খোলার পরে বসে আইছে নবাবজাদি। তারপর ওই দিন আর কিছু বলে না, চুপচাপ খালি যায় শুয়ে পড়ে। পরে ওই কল্পনার মধ্যে শুধু ভাসতেছিল যে ও আমাকে কিভাবে গিফট দিল, ওর সাথে আমি কিভাবে ঘুরছি, ওই মাথার মধ্যে খালি ওইগুলাই ঘুরে। ওই দিন রাত ভরে না ঘুমিয়ে ওর কথাই চিন্তা করেছি। এরপরে সকালবেলায় স্কুলে যাব, তো আম্মু বলতেছে যে আজকে স্কুলে যাওয়া লাগবে না, আজকে মেহমান আসবে, তুই বাসায় থাক। কি আসবে, বড় পুর শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে, তুই বাসায় থাক, কাজ আছে। তো বলতেছে যে কাজ আছে, আচ্ছা ঠিক আছে যাবো না স্কুলে। পরে বড়পুর বাসার থেকে লোকজন আসবে, তো এই জন্য রান্না বাড়ি করছে, অনেক কিছু কাটাকাটি করতে হবে। তো আমি কুটা বাছা করে দিলাম, আর 4 সাইডে ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম। তো ওই দিন আবার আম্মু বলছে যে খড়ি লাগবে না, খড়ি কাটতে হবে না, খড়ি কাট। আমি খড়ি কাটতে পারতাম না, আমি খড়ি কাটতে পারি নাকি, হ্যাঁ।
তারপরে আম্মু চিল্লানোর কথা যাই খড়ি কাটতে গেছি। খড়ি কাটছি, পরে ওই কুড়াল দিয়ে কাটতে কাটতে হঠাৎ করে আমার পায়ে কেটে গেছে আর কি, পায়ে কেটে গেছে। পরে আসছি যে আম্মু আমি পারি নাই তো, আমার দেখছো আমি তোমার বলছিলাম না কাটতে পারতেছি না, তারপর তুমি দেখছো আমার পা কেটে গেছে গা। এই ইচ্ছা করে কাটতে নিয়ে আইসস তুই, ইচ্ছা করে কেউ কাটে? ইচ্ছা করে তুমি তোমার শরীরে কাটো দেখি পারো কিনা, যদি ইচ্ছা করে তুই কাটছস যাতে কাজ করতে না কই। পরে চলে আসছে, আসার পরে ঘরের মধ্যে বসে পরে বড়াপুর আসছে, বড়াপুর আসছে ওই দিন আবার অনেক রান্না বাড়া হয়েছিল। বড়াপুর আসছে বাসায়, আসার পরে এত আমাকে জিজ্ঞেস করতেছে কি অবস্থা, তো আম্মু সম্পর্কে জিজ্ঞেস করতেছে। না আম্মু সম্পর্কে কিছু বললাম না, হ্যাঁ ভালো আছে, সব দিক দিয়ে ভালো, খুব দেখ ভালো হলে তো ভালোই। তুই মাঝে মাঝে নালিশ করস বলে, আমি কি নালিশ তোমার কে কয়েছ আম্মু দিয়ে ফোন দিয়ে সারাক্ষণই করে, তুই বলে খারাপ ব্যবহার করস। ঠিক আছে আমাকে আম্মুর সাথে খারাপ ব্যবহার করি? যাক আম্মু তো যখন বলছে তাহলে বলি তো আম্মু কি করে আমার সাথে, তখন বলছি তখন আপু অনেক বোঝা হয়ে গেল যে মনে কর নিজের মা থাকলে কত দুটা কথা বলতো না, তাহলে নিজের মা মনে করে থাক, চুপচাপ থাক, এসব নিয়ে কোনো কথা পারিস না। পরে ঠিক আছে, পরে সন্ধ্যার দিকে যে রান্না চিঠি পাঠিয়েছে আমার পাশের বোন ছিল, ওকে দিয়ে এই চিঠি অল্প একটু লিখে দিছে যে বিকেলবেলা একটু দেখা করবে। এখন বাসার মধ্যে এদিকে গেস্ট আসছে, ওদের তুই আমি কিভাবে যাব? যাওয়ার পরে এখন ও বলতেছে যে ওর বোনকে দিয়ে পাঠাইছি যে যে বল যে আজকে দেখা করতে পারবো না, আজকে লোক আসছে। তো বলছে না অল্প একটু দেখা করলেই হবে। তখন দেখা করলাম, ওই বিকেল হয়ে গিয়েছিল, তখন ও আমাকে জড়িয়ে ধরেছিল, ওই দিন ফার্স্ট জড়িয়ে ধরেছিল। ও বলতেছে যে এখন যদি নিয়ে যাই তোমাকে, আমাকে আমার সময় হয়েছে নাকি এখন নিয়ে যাও তুমি আমাকে? তো বলতেছেন না সমস্যা কি, তুমি আমাকে পছন্দ ভালোবাসো? আমাকে হ্যাঁ ভালোবাসি। ঠিক আছে, তাই বলে তোমার সাথে যেতে হবে নাকি, আর তোমার সাথে গেলে তুমি আমাকে খাওয়াবা কি? তো বলতে ওরে বাবা এত চিন্তা করে, আবার যে খাওয়াবে সেই চিন্তা করো তুমি, পাকনা বেশি হয়েছে। না মানে বিয়ের পরে খাওয়াইতে হবে না, সব দায়িত্ব তো তোমারই। অনেক রকম কথা বললাম আমরা, কথা বলার পরে পরে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পরে তাড়াতাড়ি করে চলে আসছি। আসার পরে তখন আপু বলছে কোথায় গেছিলি রে তুই? আমি বলছি যে আমি গেছিলাম একটু বাহিরে গেছিলাম। তো বাহিরে কই গেছিলি? আর আম্মু একটা কথা জিজ্ঞেস বললো, এটা কি সত্যি? আমি কি সত্যি? তুই এর আগে নাকি বাগানে কার সাথে কথা বলছিস? আমাকে এক ভাইয়ার সাথে কথা বলছি। তো বললে কি হয়? তুই ভাইয়ার সাথে কথা বলছিস, বললে কি হয় সেটা তো বিষয় না, তোর পড়াশোনার সময় না, সামনে না তোর পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো করলেই তো হইলো, আমি পড়াশোনা করি। তো বলতেছে যে পড়াশোনা করিস ঠিক আছে, কিন্তু এমন কিছু মাথায় নিয়ে আসিস না যেগুলোতে তোর পড়াশোনার ক্ষতি হয়, বুঝিস আমাদের বিষয়টা, কারণ ভবিষ্যতে তো মানুষ হওয়া লাগবে। আমি তো আমার তো বিয়ে দিয়ে দিচ্ছে পাড়ে চলে গেছি পরের বাড়িতে, তুই তো এখানে, তোর তো মানুষ হওয়া লাগবে। তো বলতেছে এত চিন্তা করা লাগবে না, আমি ঠিকই আছি। পরে ওই মাথা শুধু প্রথম পরীক্ষার মধ্যে একটু খারাপ করেছিলাম, কারণ দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে জড়াইছি সারাক্ষণ, ওই মাথার মধ্যে ওই চিন্তা, পড়তে ইচ্ছা করতো না ওই সময়টাতে। ওই যতক্ষণ ধরে পড়তে বসতাম ওর কথা শুধু চিন্তা করতাম, এখন একটু কথা বলবো, বা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে কালকে বলবো একটু ঘুরতে যাবো কোথাও। পরে এই চিন্তা প্ল্যান করতে করতে পরের দিন স্কুলে আর যাই নাই, না গিয়ে করছি ওর সাথে আমি ঘুরতে চলে গেছি। স্কুল বাদ দিয়ে ওর সাথে ঘুরতে গেলাম। যাওয়ার পরে আমরা বেড়া পোর্ট আছে পাবনাতে, ওই বেড়া পোর্টে ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পরে তো ও বলতেছে যে এখানে আসছে ভালো লাগতেছে না নদী? হ্যাঁ ভালো লাগতেছে। তো বলছে চলো আমরা এখানে চিৎকার করি যে তুমি আমাকে ছেড়ে যাবো না, আমিও তোমাকে ছেড়ে যাবো না। আমি বলতেছি যে এটা আবার মানে চিল্লায় বলার কি আছে, আশপাশে লোকজন আছে না। তো বলছে তোমার চিল্লাইতে বলছে চিল্লাও না, জোরে করে বলবা। হ্যাঁ আমাকে না আমি পারবো না, চিল্লাও না একটু, আমি পারবো না। পরে ও চিল্লানি দিয়ে বলছে তাতে এখন তুমি বলো, আমাকে না পারবো না। তখন পারবে না বলছে পারবা না, ধাক্কা দেবো কিন্তু। আমাকে না পরে আমিও চলেছিলাম, আচ্ছা ঠিক আছে কখনো তোমাকে ছেড়ে যাবো না, হয়েছে? না হয়নি, আরো জোরে, আমরা কখনো তোমাকে ছেড়ে যাবো না। বললে প্রমিস? আমাদের প্রমিস। পরে আমি ওকে ওই দিন একটা ঘড়ি গিফট করছি, ও সেদিন আমাকে জুয়েলারি দিয়েছিল, আমি ওকে ঘড়ি গিফট করছি। তখন গিফট করার পর বলছে শোনো তুমি সেদিন আমাকে গিফট করছিলে জুয়েলারি, আজকে আমি তোমাকে দিলাম একটা ঘড়ি, শোধবাদ। হ্যাঁ নেক্সট টাইম থেকে তুমি যেটা দিবা পর আমি তোমাকে এটা ফিরিয়ে দেবো। আইসে পরে
ঘোরা শেষে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় বাসায় গেছি। বাসায় যাবার পরে তো দুলা ভাই বলতেছে যে এই তোমার পড়াশোনার খবর কি? আমি যে ভাইয়া ভালো, পড়াশোনা তো ভালো চলতেছে। তো বলছে পড়াশোনা ভালো চলতেছে, তুমি কি করতেছো? আমি বললাম যে কেন? তোমাকে তো আমি পড়তে বসতে দেখতাম না, আসার পরে সারাক্ষণ দেখতেছি তুমি বাইরে দৌড়াদৌড়ি করতেছো, এখানে ওখানে যাতায়াত করতেছো, তুমি কি করতেছো? ভাইয়া পড়াশোনা আমি ঠিকই করি। তো বলছে প্রাইভেট মাস্টারকে ঠিক মতো পড়া? আমাকে হ্যাঁ ঠিক মতো পড়ে, তবে হচ্ছে আমার একটু সমস্যা হচ্ছে দুইটা সাবজেক্টে, ওই দুটার আমার টিচার লাগবে। কেন তুমি পড়তেছো? আমাকে হ্যাঁ পড়তেছি, সেটা তো ম্যাথ, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির জন্য তো হচ্ছে আমার একটা টিচার লাগবে। তো দুলা ভাই বললো কি আচ্ছা ঠিক আছে, কালকে থেকে কথা বলো, দেখো ভালো টিচার কে আছে তার কাছে পড়াশোনা শুরু করে দিও। ঠিক আছে। পরে পড়াশোনা শুরু করে পরের দিন থেকে দেখো প্রাইভেটে গেলাম। প্রাইভেটে যেতাম যখন, তখন ও রাস্তার ধারে দাঁড়ায় থাকতো, কারণ ওরও কলেজের সময় হয়ে যেত, ওই সময়টাতে দাঁড়ায় থাকতো। যে দাঁড়ায় থাকতো দেখা যাচ্ছে যে আমার জন্য ফল, তারপরে মাঝে মাঝে দেখা যেত কিছু চকলেট, এগুলো নিয়ে দাঁড়ায় থাকতো অনবরত এখানে, যে দেখা হলে এগুলো দিবে। এগুলো তুমি এগুলো দিচ্ছ, এগুলো যদি কেউ দেখে তখন। আর একটা জিনিস সবসময় দেখা যেত কি, চোখ পড়তে পড়তো আমার ক্লাস টিচারই এগুলো দেখে ফেলতো সবসময়। কারণ স্যার সবসময় দেখা যেত যে আমার পড়াশোনার দিক থেকে, সব দিক থেকে এভরিথিং সে নজর রাখতো। পরে স্যার ওগুলো দেখার পরে তো বলতেছে যে ভালোই চলতেছে না, তবে এইগুলা নিয়ে কিন্তু কখনো পড়াশোনা নষ্ট করো না। আমার আল্লাহ কি বলে, আমাকে স্যার মানুষের যে বন্ধু থাকে না, আমার সেই বন্ধু। তাই বন্ধু ঠিক আছে, কিন্তু তোমার দিকটাও চিন্তা করো। তো তখন তো বুঝতে পারিনি কোন দিকটা মিন করলো। তারপরে প্রাইভেটে চলে গেলাম। যাওয়ার পরে ও দেখা যায় আবার যখন আসতাম, ফিরে আসতাম, তবু ওর সাথে দেখা, দুদিন দেখা হতো। আর অনবরত ওই দেখা যায় ওর সঙ্গে যোগাযোগ থাকতোই আমার। পরে বাসায় আসলাম, বাসায় এসে পড়তে বসতে, সন্ধ্যার সময় পড়তে বসার পর ভাবলাম যে ওকে একটা কল দিই। পরে আম্মুর ফোন ছিল, আম্মুর ফোন থেকে ওকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে তখন আম্মু বলতেছে যে আমার ফোন কি করছিস তুই? আমাকে আম্মু এখানেই তো আছে, আমার কাছে আছে। তো বলছে তোর কাছে আছে ঠিক আছে, কিন্তু তুই কথা করছিস করার লাগে? আমাকে না আম্মু কথা বলি নাই। তাই আমার ফোনে টাকা ফুরাইলো কেমনে? তাই আমি টাকা ফুরেছে কেন আমি জানি? মনে হয় ওই যে পিচ্ছিটাই মনে হয় ফোন দিছে কাউরে। কয় ওই ফোন দিতে পারে, ওরা ফোন দিছে, তুই ইয়ার কি মারা কথাবার্তা কস। আমাকে আম্মু তুমি এরকম করো কেন দেখা? আমি এমনি কারোর সাথে কথা বলিনি, তবে দুপুরবেলা শুধুমাত্র এক বান্ধবীর ফোন দিছিলাম। তখন কয় বান্ধবীর ফোন দিলে এত টাকা ফুরায়? কতগুলো টাকা ফুরাইছিস, ফোন ধরবি না আমার এখন থেকে। পরে ফোন নিয়ে গেছে আম্মু। নিয়ে যাওয়ার পরে এখন পরে কি কথা বলতে, পরে মাঝে মাঝে রাত হইলেই কথা, আম্মু ঘুমাই যেত, ওই টাইমটাতে আম্মুর ফোনটা নিয়ে ওর সাথে কথা বলতাম। রাত ভরে দেখা যাচ্ছে যে 20 মিনিট 30 মিনিটের সময় কথা বলতাম। আর কথা বলা শেষেই জানতাম যে সকালবেলা আম্মু যদি দেখে কারোর সাথে কথা বলতে চিল্লাচিল্লি করবে, ওই সময়টা থেকে ফোন নাম্বার গুলো ডিলিট করে দিতাম, যে কি কি আছে ডিলিট করে দিয়ে আর ব্ল্যাক লিস্ট করে রাখতাম যাতে ফোন আর না আসে। পরে আম্মু বলতেছে যে তো তোর পরীক্ষা কবে রে? যে দেখে তো সামনে পরীক্ষা। সামনে পরীক্ষা তোর, তুই কি পড়াশোনা করস নি নাকি সারাদিন এডি করে বেড়াস? এডি মানে কি করে বেড়াই? দেখি না মনে হয়, আমার কাছে খবর আসে না কুতুকুন স্যামসামরার লগে এরকম সারাদিন ধরে ঘুরোস বলে? আমাকে কে বলছে তোমাকে সারাদিন ধরে ঘুরি? দুই এক কথা তর্ক করতে করতে পরে আম্মু ওই দিন আমাকে মারছে, চুল ধরছে, চুল ধরে অনেক মারছে। মারবো হচ্ছে যে পড়াশোনা তোর, ওই দিন মারছে আমার পড়াশোনার জন্যই অবশ্য। মারার পরে কাঁদতেছি, কাঁদতে কাঁদতে বলতেছি যে তুমি তুমি এরকম করে আমাকে মারো, আমি থাকতাম না, আমি একদিক বলে চলে যাবো, আর নয়তো আত্মহত্যা করবো। এটা তো করবি, করে কবি যে মায়েরা লাইছে। আমি দেখছো তোমাকে কোনো কথা বললেই তুমি খালি সব কথা আমার ধরো। তো বলতেছে যে ধরবো না, এডি তো করস, বাপের নালিশ দিচ্ছে। আজকে আমি ফোন দিয়ে সত্যি নালিশ দেবো। রাত হয়েছে, আব্বু ফোন দিছে। আব্বু ফোন দেওয়ার পরে আমি আব্বুর সাথে কথা বলছি যে আব্বু আম্মু কিন্তু সারাক্ষণ খারাপ ব্যবহার করে আমার সাথে, আমার সামনে পরীক্ষা পড়তে গেলে পরে খারাপ ব্যবহার করে, কাজ সব করে চলে যায়, তারপরে বলে মা না তোর না করে একটু খারাপ ব্যবহার, কি করে তোর এত? হ্যাঁ তো না কি করে তুমি জানো না? আজকে আমাকে অনেক মারছে আম্মু, তোরে মারছে, তুই পড়াশোনা করস না, তুই বলে কার লগে ঘুরস। আমি তোমাকে নালিশ দিচ্ছে এসব কথা? নালিশ সত্যি তো, তুই কার লগে কথা কস?
তুমি এটা বিশ্বাস করলে আমি কার সাথে কথা বলি? তো তো আপু বলতেছে যে আমি সামনের মাসে বাংলাদেশে আসবো। আব্বু তাই বলছে। আমাকে বাংলাদেশে আসবা? আচ্ছা ঠিক আছে আসো। তাহলে আমার জন্য কিছু নিয়ে আসবা না? কিছু নিয়ে আসো আমার জন্য। যে হ্যাঁ নিয়ে আসবো। তো তারপরে পরে সকাল হয়ে গেল। সকালের পর ঘুম থেকে একটু লেট হয়ে গেছে। সকালবেলা তো আম্মু আবার চুলায় ছাই ফেলে সকালবেলা রান্না করতে যায়, কাইটে বেছে দিতে হয়। কিন্তু ওই দিন আমার শরীরটা খুব খারাপ ছিল, আমার মনে হচ্ছিল জ্বর জ্বর আসবে, বা শরীরটা খুব খারাপ লাগতেছে। তখন আম্মু বলে চিল্লা করতেছে যে সকালে রান্না করা লাগবে না, নবাব জাদি অনেক ঘুম পাড়তেছে, ঘুম থেকে উঠ, তাড়াতাড়ি উঠ। কিন্তু আমার তো শরীরে প্রচন্ড জ্বর, আমি মাথা তুলতে পারতেছি না, মনে হচ্ছে জ্বর কেমন খারাপ লাগতেছে। আমি বলছি আম্মু আমার খুব খারাপ লাগতেছে, আজকে যাও তো, আমি কিছু করতে পারতাম না। বলছে ও আজকে কইছি, আজকে কালকে মার্চের লেগে এমন করতেছিস না, বাপরে নালিশ দিছিস। আমি তো আমার সত্যিই খারাপ লাগতেছে। পরে আম্মু দেখলো যে না জ্বর, ঠিক আছে শুয়ে থাক, ওষুধ দিয়ে যেতেছি, শুয়ে থাক খায়া। পরে ভাতটা তার খাই নাই, না খেয়ে ওষুধ খেয়েছি, কিন্তু অনবরত জ্বর যাইতেছে না, 2-3 দিন হয়ে গেছে জ্বর যায় না। পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে আম্মু, ডাক্তারের কাছে নিয়ে যায়, বলতেছে যে ওষুধ দিয়েছে বলতে ঠিক হয়ে যাবে, হয়তো অনিয়ম খাওয়া দাওয়া করে না ঠিক মতো, আর আমি বৃষ্টিতে ভিজেছিলাম এই জন্য। তারপরে বাসায় চলে আসলাম। পরে 2-3 দিন স্কুলেও যায় না, কোথাও যায় না। পরে ও আবার খোঁজ খবর নিচ্ছে যে আমি স্কুলে আসি না, তাহলে কোথায় কোথায় গেছে, কি হয়েছে। তখন বলছে জ্বর আসছে ওর। ও আচ্ছা জ্বর আসছে। তখন ও আবার কি করছে, আমাদের বাসার পিছনে চলে আসছে, আমাদের জানলার সাথে এসে নক করতেছে। আমি যে রুমে ঘুমাই ওই রুমে দুপুরবেলা নক করতেছে। কে এত জ্বালাতেছে, আমিও চিলেছি আম্মু দেখো তো কে আসছে, চিলাইতেছি। তখন দেখি আম্মু সারা দেন। পরে আমি জানলাতে তাকিয়েছি, দেখি যে ও আসছে। ও এসে জানলার পাশে যে প্রায় 5 মিনিটের মধ্যে আমার সাথে কথা বললো। পরে চকলেট বক্স দিয়ে গেল। ওই সময় আমের সময় ছিল, কাঁচা আম, আমি এবার আম পছন্দ করতাম, কাঁচা আম দিয়ে গেছে আমাকে অনেকগুলো। বলছে যে জ্বর আসছে, এগুলো খাও, ভাল লাগবে। তো আমি বলছি আম্মু যদি এখন দেখে, তোমার দেখো কি করে, তোমার আমার সুদ্ধা দেবে, আর এগুলো এখন দিতেছে, এখন দেখলে আম্মু দেখবে না, বলবে না কে দিয়ে গেল, তুমি এত কথা, তুমি যেটা বলছো সেটা করো। পরে ও চলে গেছে। পরে আম্মু চলে যায়, কে রে? কেউ না, মানে বিড়াল না কি চিল্লাইতেছে। বিড়াল করতে এলেন এদেরকে বেড়ায় কথা কয়, কেউ না তো আম্মু। পরে রুমে আসছে। পরে ওই আমগুলোকে বিছানার তলায় রেখা দিচ্ছি, বিছানার নিচে রেখা দিছি। আমি আবার ওয়াশরুমে গেছি ওই সময়। আমু আইসা বিছানা গুছাইতে যেতে আম চকলেট, এই তোর এটি কে দিয়ে গেল রে? কখন আসলো? কে আসছে বাসায়? কেউ আসে নাই। কোথায় এটি করতে পারলি? আমি বলতেছি যে মারুফা ছিল, ও দিয়ে গেছে। আবার মিশা কথা কস, মারুফা দেয়ই না আজকে বাসায়। আসছে তো বলছে যে আসছে, কখন এলো? আমি দেখলাম না, আমার সাথে কথা না করলে চলে গেছে। এটি দিয়ে কি 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 করতে দিছে? আমি তো ভালো লাগতেছে না, এই জন্য দিয়ে গেছে আমার। বসে ছিটচাখা গায়ে। পরে তো ঘুমায় পড়লাম। ঘুমার পর ওই দিনও আবার জ্বর, রাত্রে জ্বর প্রচন্ড। পরের দিন সকালবেলা স্কুলে গেছি, না খেয়ে স্কুলে চলে গেছি। তো ওই দিন আবার আম্মু বলছিল যে সে বাসা থাকবে না, সে হচ্ছে বাড়িতে আসবে, ঢাকায় আসবে তার মায়ের বাড়িতে, নানিকে বাসায় যাবো আজকে, তুই বাসে থাকিস, তুই জেঠিগুলো লাগে বাসা থাকিস, আমরা তো জেঠি ঘর তালা দিয়ে জেঠিগুলোর সাথে থাকিস। আচ্ছা ঠিক আছে। পরে আম্মু চলে আসলো ঢাকাতে। আম্মু প্রায় 20-25 দিনের মতো ছিল। আর আমি আমার ছোট ভাই মিলে ওই আমার চাচিদের সাথে থাকছি। পরে ওই সময় আম্মু নাই, সারা রাত দেখা যায় যে রাত সন্ধ্যা হইলেই ও চলে আসতো। সন্ধ্যা হইলেই আমাদের বাসার পেছনে ওইখানে গল্প করতাম আমরা। ওখানে দেখা যেত ওই সময়টাতে গল্প করতাম, সন্ধ্যা হয়ে যেত, একটা ভয়ও লাগতো, কিন্তু ও যাইতো না, ও তারপরে আমার সাথে গল্প করতো। আর রাত দুষ্টামি যত রকম। তা এরপরে ও বলতেছে যে আজকে তোমাদের বাসায় কেউ নাই, আজকে আমি বাসায় আসি। আমি তুমি কি আর কি তুমি বাসায় আসবা? হ্যাঁ, কেউ দেখলে আমাকে একদম মেরেই ফেলবে ধরে, এমনিতেই টেনশনে আছে আমি, যাও তো এখান থেকে। না বাসায় আসে, আজকে তো কেউ, তুমি যাও না। ও জোর করে আমাদের বাসার মধ্যে আসছে। আসার পরে কথা শুনতেছেন, আমাদের রুমের মধ্যে কিছুক্ষণ ছিল, টেলিভিশন দেখতেছিল, কথা বলতেছিলাম। এদিকে ওই পাশ থেকে চাচা ডাকতেছে, কে রে? আমি যে কেউ না, আমি রুমের মধ্যে। তাড়াতাড়ি করে ও গেটটা খুলে ওকে বের করে দিলাম। পরে চলে গেল।
আমি চিন্তা করি আজকে যদি চাচা দেখতো যে আমার কি অবস্থাটা হইতো। পরেও কি বলছি, তুমি এখন থেকে সন্ধ্যার সময় আসবা না, আসবে, এটা খারাপ দেখা যাবে, লোক বলবি কি সবাই, আর আশপাশে সবাই মানুষ আছে না। আর আম্মুর কানে যদি এটা যায়, আম্মু আমাকে মেরেই ফেলবে একদম। কত ভয় পাবো, চলো আমরা পালায় যাই। ও বলছে চলো আমরা পালায় যাই। আমি কি পালায় যাবো কেন, তুমি বাসায় বাসায় প্রস্তাব দাও ওই সময়। তো বলছে বাসায় প্রস্তাব দেবে, ঠিক আছে তোমার সামনে পরীক্ষা। হ্যাঁ পরীক্ষা সামনে, আমার তো এসএসসি পরীক্ষা সামনে। যে বলছে তোমার পরীক্ষা, তুমি পড়াশোনা করতেছো? আমি তো পড়াশোনা তো আমি করি। তাহলে তো এক কাজ করো, আর ঠিক মতো পড়াশোনা করো, পরীক্ষার পরে আমরা পালাবো। আমাকে কি দুনিয়া দুষ্টামি কথাবার্তা তুমি বলো। হ্যাঁ আমাকে, তাহলে আমার পাশে প্রস্তাব দেখো, তোমার পাশে যদি না মনে তখন আমাকে মানবে না কেন? আমি তো কিছু করি না, তুমি কিছু করো তো তুমি করো, চাকরি বাকরি করতে পারো না, আমার পড়াশোনা শেষ হওয়া লাগে না। ও বলতেছে চাকরি কর, কয়দিন লাগবে তোমার পড়াশোনা কমপ্লিট হতে? আর 2-3 বছর লাগবে, তারপর তো ঠিকই হয়ে যাবে। বলতেছে যে হ্যাঁ অনেক দেরি, এখনো প্রায় 4 বছর বাকি আমার পড়াশোনা শেষ করতে। বলতেছে, আমি বলতেছি ও আচ্ছা বাদ দাও এইসব বিষয়, আজ এরা কথা বলে। এরপরে ও চলে গেছে, আমি ঘুমায় চাচিদের রুমে গিয়ে আবার ঘুমায় পড়লাম। ঘুমায় পড়ার পরে এর পরের দিন আবার চাচিদের সাথে অনুষ্ঠানে যাব। অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে চাচিদের সাথে গেছি, গিয়ে দেখি যে ওখানে ও আছে। তুমি এখানে কিসের জন্য? তুমি এখানে কেন? আমি তো এখানে চাচিদের সাথে আসছি। তোমার দাওয়াত দিছে? চাচিদের দাওয়াত দিছে, আমার দাওয়াত কি হবে? চাচিদের দাওয়াত দিছে এই জন্য আমি আসছি। বিনা দাওয়াতে দাওয়াত খাইতে আইছে ফকিন্নিরা। আমি কি ফকিন্নি কারে কয়? ওরা বলতেছে ফকিন্নি কারে কয়? তো ও তো ফকিন্নি, তো কি তুমি? হ্যাঁ বিনা দাওয়াতে দাওয়াত খাইতে আইছে। আমি কি চাচি কি আমার চাচি না? হ্যাঁ আমার চাচি দাওয়াত দিছে এই জন্য আসছি। যা ফকিন্নি, খয়রাত খাইতে আইছে। আমাকে এভাবে কথা বল। তো ওর এরপরে বিকেলের দিকে যখন চলে যাব, ওই সময় ও আমার হাত ধরছে, বলে যে এইদিকে আসো। কি কয়েক জড়াই ধরে? আমি না, চাচাদের দেখে খবর আছে এখন, যাও। পরে ওকে আমি তাড়াতাড়ি হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসছি। পরে ওইটা আবার খেয়াল করছে আমার খালাতো ভাই ছিল, ও দেখছে। ও দেখে বলতেছে যে চাচি গিয়ে বলছে, চাচি ওরে দেখলাম যে রানার সাথে ওইখানে হাত ধরছে। ও গ্রামে তো হাত ধরছে, এটা তো খারাপ পরে, এটা যদি কেউ দেখে অবশ্যই এটা মাইন্ড করবে যে একটা বাইরের ছেলে কেন ওর হাত ধরলো ওই সময়। তো চাচা আবার আমাকে বলতেছে, এই তোর চাচি আমাকে বললো যে কোন ছেলে তোর হাত ধরছিল? আমাকে না, আমি ওনার একটা কি মোবাইল নিয়েছিলাম, তো দেখতেছিলাম একটু ফোনটা, তো এই জন্য থাপা দিয়ে হাত থেকে নিয়ে জোর করে হাত থেকে নিয়েছে। কতদিন তোর ওই লোকটা হাত ধরলো, তুই চিনস? আমাকে হ্যাঁ চিনি তো। না চিনি কে হাত ধরছে তো কি হয়েছে? এটা বলার কি আছে? মানে প্রেমে পড়লে যা হয়, মানে রিলেশন তো করতেছি একে, তো তার উপরে কেউ কিছু বললে ওটাতে আবার চিল্লাচিল্লি করি। তো তারপরে ওই সময়টাতে কি করলো, চাচা বাসায় চলে আসলো। আর ওর মধ্যে তার 2 দিন পরে আম্মু আসছে। আম্মু আসার পরেই আম্মু এসে বলতেছে যে এর সাথে এদিকে তো আমি কি আম্মু, তো বলতেছে যে আমার তো শরীরটা ভালো লাগতেছে না, আমার মাথা তেল দিতে। পরে তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে তো কথায় কথায় বলতেছে যে আমার কি একদম আছে। কে আছে? আমার খালাতো ভাইয়ের ছেলেটা অনেক ভালো। তো ভালো তো ঠিক আছে, আসবে কয়েকদিন পরে আসবে, গ্রামে আসবে। আমাকে আমাদের এখানে আসবে? হ্যাঁ আসবে। তো আমি কিছু মনে করলাম না, বাদ দিলাম ওই বিষয়গুলো। এবার তো আমার এসএসসি পরীক্ষার সময় হয়ে গেল, এসএসসি পরীক্ষা দিতে যাবো। এসএসসি পরীক্ষার সময় ওই মামা চাচু এরা সবাই টাকা দিছে আমাকে, যে পরীক্ষার সেন্টারে তো দূরে পরীক্ষার সেন্টার পড়ছে আমাদের। তো ওই এসএসসি পরীক্ষার সময় আমাদের করলো টাকা দিয়ে গেল। পরে আম্মুর কাছে সে টাকাগুলো আমি দিছি। আম্মু করে কি যাওয়ার সময় দেখা পরীক্ষা দিতে যাবো তখন 10 টাকা করে দেয় আমাকে। এতগুলো টাকা দিতে আমাকে 10 টাকা করে পরীক্ষার সময় দেওয়া কিসের জন্য? যায় না। ওই দেখা যেত যে খাওয়া দাওয়া করতেছি, খাবো, তারপরে খাইতে খাইতে দেখা যায় যে টাকাই ফুরে গেছে। পরে আসার সময় ভাড়া নাই, পরে রানা আসছে ওই সময়টাতে। এসে রানা আমাকে ভাড়া দিল, আমাকে ভাড়া দিয়ে তারপরে আমাদেরকে ওই টাকা দিয়ে পরে আমরা বাসায় আসলাম। বাসায় এসে আসার পরে তো বলতেছে যে কি বলতেছে যে
এই তোমাকে যে ওই দিন চকলেট দিয়েছিলাম সেগুলো খাইছিস না? হ্যাঁ খাইছি। এই তুমি নাকি সবাইকে দিয়ে দাও। আমি তোমাকে কে বলছে সব কথাবার্তা আমি সবাইকে দিয়ে দেই? বলছে হ্যাঁ দিয়েই তো দাও। তো বলছে না দেই না। তো বলছে যে হ্যাঁ দিয়ে দিছো। তারপরে না দেই নাই। তুমি তার মানে তুমি খাও না তাই না? আমাকে খাবো না কেন আমি? আজাইরা যত সব কথা বলো। পরে ওই দিন ওর টাকা নিয়ে পাশে আসছি, আসার পরে তখন আম্মু ওই দিন রাত্রে হ্যাঁ আব্বুর সঙ্গে তর্কাতর্কি হয়েছে, ফোনে কথা বলতেছে যে পারিবারিক বিষয় নিয়ে, যে আমাদের জায়গা নিয়ে একটু ঝামেলা হইতেছে। আচ্ছা, আমরা ঠিক এই জায়গা থেকে জমি জিরাত নিয়ে আমাদের ঝামেলা হচ্ছিল। পরে আমার এক্সামও শেষ হয়ে গিয়েছে। এক্সাম শেষ হওয়ার পরে আমার বাবা আসছে বাইরে থেকে ওই জমির ঝামেলা নিয়ে। এরপরে আমাদের ঝামেলার জন্য পারিবারিক বিষয়ে অনেক মারামারি পর্যন্ত হয়েছে। পরে বাসা থেকে আমার বিয়ের কথা বলতেছে। এদিকে আমার একজনের সাথে রিলেশন অলরেডি রয়েছে। আমি বাসাতে কি করবো, এত পরিমাণ চাপে পরবর্তীতে আমি প্রকাশ করেছি আব্বুর কাছে, যাবো আমি একটা ছেলেকে পছন্দ করি। তো আব্বু বলেছে ছেলে কি করে? আমি বলছি এখন পড়াশোনা করতেছে, এখনো ওর পড়াশোনা এখনো শেষ হয় নাই। এদিকে আব্বু বলছে বেকার ছেলের সাথে তুমি তুমি মানে চলাফেরা করো, তোমার কি জানে যে সে তোমাকে খাওয়াবে কি? তারপর আমাদের অবস্থা তো দেখতেছে যে কি অবস্থা। ঠিক আছে ও বেকার ছিল, তো একটা শিক্ষিত ছেলে হয়তো কোনো না কোনো কিছু করবে, তুমি কথা বলো। তো বলছে যে না এসব বাদ দাও, এসব ফাজলামো বাদ দাও, নিজের মতো নিজে করো। আর পরে আম্মুর আবার খালাতো ভাইয়ের ছেলে ছিল, ও আবার আসছে, ওর আসার কথা ছিল, ও আসছে। আসার পরে আমাকে দেখে গেছে, আমাকে দেখে তার পছন্দ তারপরে চলে গেছে। দেখা 2 দিন ছিল আমাদের এখানে থেকে চলে গেছে। যাবার পরে ফোন দিছে ওখান থেকে যে মেয়ে দেখে পছন্দ হয়েছে তাদের। তো আমি এবার কিছু মনে করলাম না। যাই প্রায় আস্তে আস্তে সময় প্রায় 2 মাসের মতো হচ্ছিল। ওই সময় রেজাল্ট হয়ে গিয়েছে, আমার রেজাল্ট হয়েছে, এসএসসি রেজাল্ট হয়েছে, আমি গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছি। তো আব্বু তো অনেক খুশি। ওই সময় তো আব্বু ছিল, আব্বু প্রায় বছর খানেকের মতো বাংলাদেশে ছিল, একটু ঝামেলার জন্য আর গিয়েছিল না। পরে আব্বু মিষ্টি মিষ্টি বিল করছে সবাইকে যে আমার মেয়ে পাস করছে, আমার আর চিন্তা নাই। তো আম্মু যে বিয়ের কথা বলতেছে, তো আব্বু বলছে না আমার মেয়ে বিয়ে দেবো না, পড়াশোনা করাবো। আব্বু বলতেছে মত চেঞ্জ হয়েছে আমার রেজাল্ট শুনে, তো বলতে বিয়ে দেবো না। আম্মু বলছে না ছেলেটা অনেক ভালো, ছেলে ভালো। তো বলছে ছেলে ভালো ঠিক আছে, কিন্তু ওর তো একটা মত আছে। পরে ওইসব বিষয়বাদে আমাকে কলেজে ভর্তি করাই দিল। পরে কলেজে পড়তে পড়তে এখন ওদের যে ছেলেটা দেখে গিয়েছিল তাদের বাড়িতে প্রস্তাব দিয়েছে যে বিয়ের জন্য ডেট ঠিক করবে। তখন আমি তো অনেক কান্নাকাটি করতেছি যে বিয়ে মানে আমি বিয়ে সাথে করবো, আমি পড়াশোনা করবো। তারপরে আব্বুকে বলছিলাম যে ওই ছেলের কথা, যারা আমি একটা ছেলেকে পছন্দ করি। পরে ওকে ফোন দিছে যে আমার বাসা থেকে বিয়ের কথা বলছে, তুমি কি বল? বলছে এটা তো সত্যি কথা, আমি তো কিছু করি না, আমি তোমাকে যে আমার বাড়িতে নিয়ে আসবো, আমি তোমাকে খাওয়াবো কি? তো বলতেছে যে খাওয়াবো কি? আমি তুমি না আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, তুমি না বলছো যে আমাকে ছেড়ে কখনো যাবো না, তাহলে এখন এই কথা বলতেছো কেন? তো বলছে দেখো সবসময় তো বাচ্চাদের মতো করলে হয় না, আমি আমার বাড়িতে আমার তো 2টা বোন আছে, তাদের তো বিয়ে দিতে হবে, আর তাছাড়া আমি এখন কিছু করি না। আমি তোমাকে ভালোবাসি সত্য কথা, কিন্তু তোমার যে এত তাড়াতাড়ি বাসা থেকে এরকম করে সেটা তার বুঝতে পারি নাই। ও আমাকে বললো যে তোমার বাসা থেকে যেটা বলছে এটা মেনে নাও। তো আমি তো অনেক কান্নাকাটি করতেছি যে তুমি কি বলো। তুমি ইন্টার ফার্স্ট ইয়ার তখন আমি পড়ি। এরপরে তো ও কোনো রেসপন্স করলো না। পরে ও মাঝে মাঝে এমনি কথা বলতো আর আমাকে সান্ত্বনা দিত। এদিকে বাসা থেকে বিয়ের আয়োজন করা শুরু করছে, ডেট ফিক্সড করতেছে যে আমার বিয়ে কবে। পরে আমার বিয়ে ঠিক করছে ওই ছেলের সাথে। পরে ওই সময়টা তো আমি অনেক টেনশনে প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছি, আর অনেক জ্বর ছিল। এদিকে বিয়ের ডেট ঠিক করে রাখছে যে আমার বিয়ে হবে হয়তো বছরখানিক পরে, আর বিয়ে যে ওই ছেলের বাবা আসবে বাংলাদেশে, আসার পরেই তারপর আমাদের বিয়ে। তো আমার ওইদিকে জ্বর প্রচন্ড, সে জ্বর যায় না, 20 দিন 25 দিন করে জ্বর থাকে। আর অনবরত দেখা যায় কি ব্লিডিংটা হয়, সে ব্লিডিংও বন্ধ হয় না। ব্লিডিং দেখা যায় 15 দিন 20 দিন, কোন সময় 1 মাস এরকম ব্লিডিং থাকে। তো ডক্টর বললো যে এর এত সমস্যা, আবার গিরায় প্রচন্ড ব্যথা করে, এটা তো খারাপ লক্ষণ, আপনারা ব্লাড টেস্ট করেন। তো টেস্ট করলো, নর্মালি বললো যে একটু হিমোগ্লোবিনটা কম,
আর বললো যে হচ্ছে রক্তে একটু চর্বি দেখা দিছে, একটু চর্বি হয়েছে এরকম কিছু। তো ওরা যে ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই ওষুধে কিছুই হয় না, ওই ওষুধে কিছুই হয় না। দেখা যায় যে যে ওষুধে ওই ওষুধে আর দিন দিন বাড়তেছে আমার, প্রচন্ড দেখা যায় শরীরের মধ্যে জ্বালা পোড়া করে আর গিরায় গিরায় প্রচন্ড ব্যথা হয়। আর জ্বর তো আছে, এই যে ওষুধ দিয়েছে ওই ওষুধে জ্বর যাচ্ছে না, তারপরেও জ্বর। এরপরে আব্বু বললো কি ঢাকায় নিয়ে আসলো আমাকে, আব্বু ঢাকায় নিয়ে আসলো, যে কি সমস্যা আমার মেয়ের কে জানে। পরে ঢাকাতে নিয়ে ঢাকা মেডিকেলে টেস্ট করাইলাম, তো এখানে বললো যে পিজিতে দেখা, পিজিতে ডক্টরের কথা বললো, হেমাটোলজি বিভাগে। তো ওখানে গেলাম, ওখানে আব্বুর সাথে গিয়ে টেস্ট করানোর পরে তো আব্বুর কি রিপোর্ট দিছে সেটা তো আমি জানি না, আমাকে এই সময় বলে নাই। তবে আব্বু খুব কান্নাকাটি করতেছিল ওই রিপোর্ট দিয়ে, তো বলতেছে যে বোন মিরু করার কথা বলছে আমাকে তখন। তো ওই সময় বলতেছে যে তো আব্বু তো আমার মেয়ে তো ছোট, তো কান্নাকাটি করবে, দরকার নাই সব। তো ডাক্তার বলতেন না আপনারা করে দেখেন ওর কি এই সিচুয়েশনে। তো আব্বু আবার বলে যে না থাক করবো না, আমার মেয়ের কষ্ট হবে। ও ডাক্তার লিখে দিয়েছে বোন মিরু করার জন্য, কিন্তু আব্বু সেটা আর করায় নাই, না করে ওষুধপত্র দিয়েছে। কিন্তু আব্বু অনেক কান্নাকাটি করতেছিল, যে তখনও কি বলে নাই যে আমার কি সিচুয়েশন এরকম জ্বর টর দেখে। আর যেটা হতো আমার জয়েন্ট গুলো ফুলে ফুলে যেত ওই সময়টাতে, এত পরিমাণ ব্যথা আর জ্বর থাকতো অনবরত। পরে গ্রামে চলে আসছি, আসার পরে আব্বু কান্নাকাটি করতেছে, আম্মুকে বলছে, বলার পরে তো ওই সময় আব্বু তো প্রচন্ড টেনশন আব্বুর, যে এখন কি করবে। এদিকে আবার বিয়ের ইয়ে দিছে, যে আমি জানি না আদৌ আমার কি হয়েছে, বিয়ের ডেট দিয়ে দিয়েছে। তো আম্মু আবার বলছে যে এই বিষয় আমার উপর ছেড়ে দাও, আমার আম্মু বলছে এই বিষয়ে, এই বিয়ের বিষয়টা আমার উপর ছেড়ে দাও, কি হবে না হবে এই বিষয়ে তুমি টেনশন করো না। তার আমি এদিকে জ্বরে ভুগতেছি, আর অনবরত আমার ব্লিডিংটা ওরকম হচ্ছে। ওই সময় দেখা যাচ্ছে আমার নাক দিয়ে অলরেডি ব্লাড চলে আসছে, রাত্রে শুয়েছিলাম তখন আমার নাক দিয়ে ব্লাড চলে আসছে। তো তখন আম্মুকে ডাক দিচ্ছে, আম্মু আমার তো নাক দিয়ে ব্লাড আসতেছে, আর তো জ্বর তো যাইতেছে না, আমার খুব খারাপ লাগতেছে আম্মু। তো আম্মু সারা তারপর আমার সাথেই ছিল। পরের দিন পরে সকাল হলো, তো জ্বরটা একটু কমছিল অল্প অল্প, তারপর একটু ভালোই ছিলাম। এদিকে ওই যে ছেলের সাথে বিয়ের কথা, ওরাও চাপ দিচ্ছে বিয়ের জন্য। পরে বাসা থেকে অনেক জোর টোর করে আমাকে বিয়েতে রাজি করাইছে, ঠিক আছে। রাজি করানোর পরে আমার আম্মু ওই ছেলে সম্পর্কে সবই জানতো, কিন্তু কিছুটা লুকিয়ে গেছে আমাদের কাছে, যেটা বলে নাই। আমি জানি না আব্বুকে কিভাবে বলছে, তো আমিও রাজি হয়েছি। তারপরে ওই সময় আমি জানতাম না যে আমার কি হয়েছে। পরবর্তীতে যখন আব্বু খুব কান্নাকাটি করে, মামারা জিজ্ঞেস করতেছে কি হয়েছে, তখন আব্বু বললো যে আমার মেয়ের শরীরে 10% ক্যান্সার। 2016 সালে, 16 সালের জানুয়ারির দিকে তো বলছে আমার মেয়ের শরীরে ক্যান্সার ধরা পড়ছে। তখন মানে একটু খারাপ লাগছে, কান্নাকাটিও করছি যে আল্লাহ এত থুয়ে আমারে দিছে, আর কারো চোখে দেখে নাই। মানে ওই বলে ফেলছি হঠাৎ করেই। তারপরে বাসা থেকে বিয়ের কথা বলছে, তারপর আমি বলছিলাম বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, যে আমার এত বড় রোগ, আমি এই রোগ নিয়ে কোনো বিয়ে করবো না, যদি সুস্থ হয়ে আমি পড়াশোনা করবো, আমি বলতেছি। তো আম্মু কি করলো, আম্মু জোর করে এই বিয়েতে রাজি করালো। আব্বুর সঙ্গে অনবরত ঝগড়া। তো আব্বু বলতেছে যে ওর এখন অসুস্থ, এই অসুস্থ অবস্থায় একজনের হাতে দিয়ে দেবো কেমন দেখা, ওদের সঙ্গে তুমি কথা বলছো যে অসুস্থর বিষয় নিয়ে, আর এত বিয়ে তারা নাই আমার মেয়ে অসুস্থ না। তারপরে আমার সবকিছু জানলো তারা, জানার পরেও তারা বিয়েতে রাজি হয়েছে, এই বিয়েতে। পরে ওরা ওদের বাড়ি ঢাকা থেকে গেছে আমাদের এখানে, যাওয়ার পরে আমাকে বরাবর যেরকম দেখতে এসে বিয়ে পড়াইছে, আমাকে ওই বিয়ের দিন আমি আবার রানাকে ফোন দিয়েছি যে আজকে আমার বিয়ে হচ্ছে, তুমি কি কোনো কিছুই করলো না। আর আমার শরীর অবস্থা তেমন একটা ভালো না, বুঝো এই সময় যদি এখন আমি তোমার যে অবস্থা, একে তো আমার পারিবারিক অবস্থা ভালো না, আমি কিছু করি না, আমি তোমার নিতে পারো, তুমি তোমার পরিবার যেটা বলে সেটাই করো। তখন আমি অঝরে কাঁদতে থাকলাম যে তোমাকে এতটা 2.5 বছর হয়ে গেছে, তোমাকে আমি ভালোবাসছি, তুমি এখন এই কথা বলতেছ আমারে। পরে ওর সাথে আমার একটু কথা কাটাকাটি, ওরা কথা হলো না। এদিকে আমার বাসায় বিয়ের আয়োজন চলতেছে, ওরাও বাড়ি থেকে আসছে, আমার ওই দিনে বিয়ে পড়াইছে। ওদের খুব কষ্ট হচ্ছিল যে এতটা ভালোবাসতাম মানুষ কথা, সেই মানুষটা ফাঁকি দিয়ে চলে গেল। আমি জানি না আমার ভাগ্যে কি আছে,
বিয়ে পড়ানোর পরে ওরাই বাড়িতেই আছে। ওই দিন আমার যে হাজবেন্ড হয়েছে ও বলতেছে যে সে নাকি বিবাহিত, সে বিবাহিত। বিবাহিত তখন আমি আচমকা হয়ে গেছি যে আম্মু তো আমাকে কিছুই বলে না এই বিষয় নিয়ে, আব্বু আমাকে বলে নাই, আর আব্বুকে আম্মু কিছু জানায় না এই বিষয়ে, সে যে বিবাহিত নাকি আমার আব্বু সেটা জানতো না, জানলেও হয়তোবা আমাকে এখানে বিয়ে দিত না ওই সময়। আর যা কিছু খোঁজ না আমার আম্মু নিয়েছিলাম, কারণ আমার আম্মুর খালাতো ভাইয়ের ছেলে সে, তার তো বিশ্বাস। পরে সে আমাকে বলতেছে যে আমার বিয়ে হয়েছিল, আমার আগের ওয়াইফ একটা সন্তানও তার আছে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। এখন ছেলেদের জীবনে জানোই তো কত কিছু ঘটে। আমি বললাম যে আপনি জেনে শুনে কি মানে আমাকে বিয়ে আপনি জানেন আমার শারীরিক কন্ডিশন? হ্যাঁ জানি, কিন্তু এখন তো কম আছে, তোমার সেরে যাবে ওটা, ওটা আমরা সব কথা বলেছি, ওটা ভালো হয়ে যাবে তোমার অসুখ বিসুখ, ওটা নিয়ে কোনো আমাদের কোনো চিন্তা নাই, কোনো রকম চিন্তা নাই। পরে আমাকে নিয়ে ঢাকায় চলে আসলো, বিয়ে 3 দিন পরে আমাকে ঢাকায় নিয়ে আসলো। আসার পরে শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা অনেক ভালো, উনি আমাকে খুব ভালোবাসছেন। এখানে পারিবারিক সবকিছু নিয়ে অনেক ভালো ছিল, কিন্তু আমার শ্বশুরটা একটু মিসবিহেভ করতো আমার সাথে, যে পড়াশোনা এখনো করতেছি তাই। আমার ইন্টার পরীক্ষাও প্রায় কাছাকাছি চলে আসছে সামনে, তো ওই সময় বলতেছে যে অনেকদিন তো হয়ে গেল যে বাচ্চা কাচ্চা নেওয়ার কথা। তারপর ও বলতেছে যে ওর তো শারীরিক কন্ডিশন ভালো না, ওর বাচ্চা কাচ্চা আবার নাই কিভাবে। হ্যাঁ, তো আমার শাশুড়ি বলতেছে বাচ্চা কাচ্চা ধরবে কিনা তাই কে জানে ওর এই অবস্থাতে। তো তারপরে ও আবার এইসব বিষয় নিয়ে কিছু কেয়ার করলো না, যে যা খুশি বলে গেল তোমার ট্রিটমেন্ট তুমি চালাতে থাকো। এরপরে আমার মা তো মারা গিয়েছে, মায়ের যে সম্পত্তি ছিল মায়ের বাড়ির, তো এখন তো ওই সময় তো টাকার দরকার, ঠিক মতো ট্রিটমেন্ট করলে যদি আমি সুস্থ হই, ওই সময় করলো কি আমার যে মায়ের সম্পত্তি ওই সম্পত্তি বিক্রি করলো। ওইখানে প্রায় 6 কাঠা জায়গা ছিল, গ্রামের জায়গা, 6 কাঠা জায়গা বিক্রি করে প্রায় 13 থেকে 14 লাখের মতো আর কি হয়েছে। গিয়ে তো কম দামে, আমি আদৌ জানি তারা কত টাকা বিক্রি করছে, কিন্তু তাদের মুখ থেকে যেটা শুনেছি সেটাই। পরে সেই যেটা বিক্রি করে আমার চিকিৎসা বাবদ খরচ করেছিল 5 লাখের মতো, বাকি টাকাটা হয়তো তাদের কাছেই আছে নাকি। পরে চিকিৎসা চালানোর পরে চলতেছে আমার রানিং চিকিৎসা। এরপরে আমার হাজবেন্ড যেটা আমি তাদেরকে খেয়াল করি, যে আগে যেরকম একটা কেয়ারিং আমার উপর ভালোবাসা যে ছিল তার, সেটা আমি আর খুঁজে পাচ্ছি না তার মধ্যে। সে আমাকে দেখে দেখা যাচ্ছে যে কথা বলতেছে ঠিকই, একটা এড়িয়ে যায় কেমন না এরকম। রাতে যখন কাছে যাই তখন সে আসে না। আর আমি তো অসুস্থই ছিলাম, সত্য কথা বলতে ভাইয়া, আমি যে ফিজিক্যালি যে এদিক থেকে আমি আনফিট ছিলাম, খুবই আনফিট ছিলাম আমি। আমার অনবরত ব্লিডিং হতো, আমার ভালো লাগতো না কোনো কিছু, আমার খুব খারাপ লাগতো। ও যখন কাছে আসতো তবুও খারাপ লাগতো, তবু আমি চেষ্টা করে গেছি ভাইয়া যে তাকে কিভাবে হ্যাপি রাখা যায়। হয়তো বা সেরকম পারিনি, আস্তে তার মধ্যে যে পরিবর্তনটা দেখতে পাই আমি, যে সে করতো কি যে আমি ঘুমিয়ে আছি সে চলে যেত, নাই চলে গেছে সে। পরে আবার আসার পরে বলছে কি তুমি কোথায় গেছিলা, সে বলতেছে যে না আমি একটু বাহিরে গিয়েছিলাম। কিন্তু সে বাহিরে গিয়ে করতো কি যে মোবাইলে কথা বলতো, সেটা আমি লক্ষ্য করি মোবাইলে কথা বলতেছে। আমার খুব কষ্ট হতো যে সে যখন ফোনে কথা বলে আমার খুব কষ্ট হয়, বোঝাতে পারি না তাকে আমি। পরে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে যে তুমি রাতে আমাকে রেখে কোথায় যাও, তুমি জানো না যে আমি অসুস্থ, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি কি করব। তো বলতেছে তুমি বোঝো না আমি এমনি কথা বলছি। আমার আবার একটা কলিগ আসছে, সে তার সাথে কথা বলছে ফোনে কথা বলতেছে ঠিক আছে, কিন্তু প্রতি রাতে এরকম উঠে উঠে কথা বলতে হয়? তুমি কার সাথে কথা বলো? আমি তো স্ত্রী হিসেবে জিজ্ঞেস করতেই পারি তাকে তুমি কার সাথে কথা বলো, তুমি কি আমাকে পেয়ে হ্যাপি না? তুমি তো আমাকে জেনে শুনে বিয়ে করছো তাই না? তাহলে এরকম কারণ কি? তোমার মধ্যে এত পরিবর্তন দেখতে পাচ্ছি কেন? তুমি আমাকে সহ্যই করতে পারো না এখন। তো তুই এক কথার মধ্যে আমাদের ঝামেলা লাগার পর আমি শাশুড়ি আম্মাকে আমি ডাক দিয়েছি। ডাক দেওয়ার পরে দুজনের মধ্যে কথা বলতেছে যে আম্মা এরকম ও অনবরত অকথ্য ভাষা গালি পারতেছে, আপনি কিছু বলেন না? তো বলবেই তো, ওর চাহিদা তুমি মিটাইতে পারো না। আমাকে ওর চাহিদা বলতে কি বাচ্চার কথা বলতেছে। তো আমি বলতে আমার যে এখন শারীরিক কথা তো জানেনি যে আমার বেবি না এখন সম্ভব না, আমার যে অবস্থা। তারপর পরে
ওই দিন ধরে সারা ঝগড়া করতে করতে গেলে ও বাসা থেকে চলে গেল। ও বাসা থেকে চলে গেছে, আমার দিকে আর খেয়াল করেনি। এর পরবর্তীতে আসছে যখন, ও পরের দিন আসছে, ওর বন্ধুদের ওখানে ছিল, পরের দিন আসছে। আমি বলতেছি যে আমার তো এখন পরীক্ষা টরীক্ষাও শেষ হয়ে গেল, আমি কি করবো এখন? বলছে যা মন চাই করো গিয়ে। ও আমাকে এইভাবে বলে, যা মন চাই করো। কিন্তু তুমি আমাকে এইভাবে কথা বলতেছো কেন আমার সাথে? তখন আমি একটু মানে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ি। ওর এরকম মিসবিহেভ, তার উপরে আবার আমার শ্বশুর বলে যে পড়াশোনা নয়, সব ব্যস্ত আছে, অর্ধেক পা কবরে চলে গেছে, তারপরে এতে পড়াশোনা যায় না। আমার শ্বশুর আমাকে এইভাবে বললো যে অর্ধেক পা কবরে চলে গেছে। তো আমি তখন খারাপ লাগলো যে আবার ওই দিন কষ্ট লাগছে খুব, আমি প্রচন্ড কান্নাকাটি করছি ওই দিন যে আমাকে এভাবে বললো। পরে আমি আম্মুকে ফোন দিয়ে বলছি আমাকে এই ধরনের কথা বলছে। আর ও এরকম আমার সাথে রাতে থাকে না, রাতে কথা বলে না, আমার সাথে মিসবিহেভ করে। পরবর্তীতে কি করলো, বাসা থেকে সবাই প্ল্যান করছে যে আমার সাথে প্রচন্ড ঝগড়া, পরের দিন ঝগড়াঝাটি করে ও বলতেছে যে আমাকে তাকে রাখবে না, 1 বছরের মাথায় আমাকে সে রাখবে না। আমি কি করেছি, আমার অপরাধটা কি? আমি বলছি আমার অপরাধটা কি? তখন আমার বাবাকে ফোন দিছি, আম্মুকে জানিয়েছি যে ও রাতে কথা বলে, কার সাথে কথা বলে, এটা জিজ্ঞেস করাটা কি আমার অন্যায়? আমি স্ত্রী হিসেবে এটা জিজ্ঞেস করতে পারি না তাকে? তো বলছে যে আমি ব্যবসার কাজে কথা বলছি, তাতে আপনার মেয়ে অনবরত টর্চার করে, অনেক রকম বাজে বাজে কথা বলছে, আমি আপনার মেয়েকে রাখবো না। তার মুখে ওই যে কথা উঠছে যে রাখবো না, রাখবেই না সে। পরে অন্য কোনো বিয়েতে আমি জানতে পারছি যে সেটা আগে যে স্ত্রী আছে তার সাথে যোগাযোগ করে, তার সাথে। আর তুমি তার সাথে যোগাযোগই করবা, তাকে যখন ফিরিয়ে নিয়ে আসবা, আমাকে বিয়ে করা দরকার ছিল কি? আমি লাইফে আমি আমার শারীরিক কন্ডিশন সবকিছু জেনে তো তুমি আমাকে বিয়ে করছো, আমি তোমাকে সুখ দিতে পারবো না সেটা জেনে তো তুমি আমাকে বিয়ে করছো। তাহলে তুমি এখন এরকম করতেছো কেন? এখানে আমার অপরাধটা কোথায় ভাইয়া বলেন, কোথায় আমার অপরাধ? তারপরে ও সেদিন খারাপ ব্যবহার করলো, করার পরে আমি বলি তুমি তোমার আগের স্ত্রীকে কাছে যাবা নাকি? তাহলে আমি 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 কোথায় যাবো, আমার কি হবে? ঠিক আছে তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসো, আমিও থাকি একসাথে। সে তার একই কথা রাখবে না, আমার মতো মেয়েকে সে রাখবে না। পরে রাখবে না কথাবার্তা বলে পারিবারিকভাবে সব বিচার সালিশ করলো, সালিশ করে সে আমাকে ডিভোর্স করে দিয়ে দিল। মানে আমি কি পেলাম এখানে? তাইলে কি পেলাম? 1 বছর বিয়ে করছে, আমি পড়াশোনা সবই আমার সম্পর্কে সব জেনে শুনে বিয়ে করে সে তার আগে স্ত্রীর কাছে ফিরে যেতে চাচ্ছে, আমাকে ডিভোর্স করে দেবে। পরে আমিও ছাড় দিইনি। আমি আমার ডিভোর্স যখন দিয়েছে তখন আমি আর স্বেচ্ছায় ডিভোর্স দিতে চাইনি। সে যখন দিছে আমি আর সেখানে সই করবো না, আমি বলতাম সই করবো না, দেখি সে কি করতে পারে করুক। সে কি করলো, আমার ডিভোর্সের 5 দিন পরেই তার স্ত্রী আর সন্তানকে নিয়ে আসলো। তার আগের ঘরের ছেলে আছে, তার স্ত্রী বাসাতে উঠছে, আমি ওর বাড়ি থেকে যাই নাই। পরে তার মা বাবা সবাই মিলে আমার সাথে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে তাড়ালো আমাকে। আমি বলতেছি যে আমি কই যাব এখন, আমি কোথায় যাবোটা কোথায়? আপনারা জানেন না আমার পারিবারিক বিষয়, আমি কোথায় যাব? পরে আম্মুকে ফোন দিছে, আব্বুরে ফোন দিছে, মানে বলছে আপনার মেয়েরে নিয়ে যান। পরে আমার মামা আসছে আমার নিতে। মামা বলে যে সে যখন রাখবেই না তাহলে কি করবি, চল। পরে মামা জোর করে নিয়ে গেলো গ্রামে, নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখান থেকে মামারা বলে যে সে তো তার বোন এসে ওইখানে রাখছেই, বাড়িতে উঠাইছেই, তুই কি করবি এখান থেকে, তোর তো দরকার নাই এখানে থাকার। পরে আমাকে ওই মামারা জোর করে সই করার বলতে থাক ডিভোর্স দিয়ে দে। আচ্ছা দিয়ে দিলাম ডিভোর্স। পরবর্তীতে এখানে যখন আসলাম আমার মায়ের বাসাতে, আম্মু বলে অকত বাসায় গালিগালাজ করে যে ভাতার ছেড়ে আসছে, সংসার করতে পারলো না। আমি আম্মুকে বললাম যে তুমি আমাকে এইভাবে কথা শোনাইলে আম্মু, তুমি তো জেনে শুনে আমার বিয়ে দিছিলে না এখানে, তোমার না ভাইয়ের ছেলে, তাহলে আমার সাথে এরকম, তুমি তো সবটাই জানতা, তার মানে জেনে শুনেই আমার সাথে তুমি এরকমটা করছো আম্মু। পরে বলে যা গলায় দড়ি দি মর। আমার আম্মু আমাকে যা নয় তাই বললো আর মরতে বললো। তারপর ওই সহ্য করে প্রচন্ড রাত ভরে কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করে কি কর। পরে আব্বুরে ফোন দিছে আবার যে আব্বু আমি আর পারতেছি না, হয় মাকে মেরে ফেলো নতুবা কি করবা করো। আম্মু আমাকে অনবরত টর্চার করে, মারতে, উনি তো বিয়ে দিছে, আবার এখানে আসছি সে আমাকে এরকম গালিগালাজ করতেছে। আমি কোন দিকে যাব, কোথায় যাব আমি?
পরে আম্মু বলতেছে যে এরকম বাড়ির মধ্যে পড়ে আছে, মানুষ কবে কি যে স্বামীর বাড়ি ছেড়ে এসে বাপের বাড়ি পড়ে আছে, মানুষ খারাপ বলে না? আমার শরীরটাও ভালো না, তাও সে বোঝে না, সে যা নয় তাই খারাপ ব্যবহার করলো। ওর চুলের মুঠি ধরে আম্মু আমাকে মারছে ওই দিন। মারার পরে আমি রাগ করে মামার বাসায় চলে গেছি। আমি থাকবো না এই বাড়িতে। মামার বাসায় গেছি, মামারা বোঝালো দেখ এখন তো বুঝিস কি সিচুয়েশন। পরে মামার বাড়ি থেকেই আমার এক্সাম পরীক্ষা হচ্ছিল সব জায়গাতে, পরে ভার্সিটির এক্সাম দিলাম, দেওয়ার পরে রাজশাহীতে চান্স পেয়েছি, তখন পড়াশোনা করতেছি। করার পরে এরপরে আব্বু বলতেছে যে দিকে শারীরিক কন্ডিশন খুবই যখন খারাপ হয়ে যাচ্ছে আমার, এরপর আব্বু বললো যে তাহলে ওদের কাছে ফোন দে, জিজ্ঞেস কর যে যে জায়গাটা বিক্রি করছে সেই টাকাগুলো কি করছে, তারা কত টাকা খরচ হতো চিকিৎসা বাবদে, বিকজ 1 বছরে কয় টাকা খরচ করছে। তো আমি বাবুকে বললাম আব্বু আমাকে তো বলছে 5 লাখের কথা, তো 5 লাখের কথা 13-14 লাখ টাকা জায়গা বিক্রি করছে, সেটা বাকি টাকা কই? সে বাকি টাকার জন্য আমার চাচা আমার আব্বুরা সবাই মিলে মামলা করছে, আমাকে দিয়ে মামলা করালো। আমি মামলা করলাম যে আমার বাকি টাকা ফেরতের জন্য, যে আমার কোনো কিছু দরকার নেই, আমার টাকাগুলো আমাকে ফেরত দিক। তারা বলতেছে সবটাই নাকি ব্যয় করে ফেলছে আমার পেছনে, সবটাই নাকি ব্যয় হয়ে গেছে। তো চাচা আব্বু জিজ্ঞেস করতে সবটাই যদি আমার মেয়ের পেছনে ব্যয় হয়, তুমি আমাকে সেই লিস্ট গুলো দেখাও, যে কিভাবে কিভাবে তোমরা ব্যয় করছো সেই লিস্ট গুলো দেখাও। পরে আর দেখায় না, পরবর্তীতে দেখায় না। তারপরে আমাকে নিয়ে চলে আসলো বাড়িতে। পরে আমি কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার শেষে হোস্টেলেই থাকতাম, তখন আমি রাজশাহী হোস্টেলে থাকতাম। রাষ্ট্রীয় হোস্টেলে থাকা শেষ করে বাসায় যখন আসলাম, আম্মু আমাকে যা নয় তাই বলতে যে কাউরে পাস না, দেখ কানা খোরা কাউরে পাস নাকি, তারে নিয়ে চলে যা, আমার বাড়িতে তো জায়গা নাই, বাইরে হ। অনেক রাগারাগি করে আম্মু। পরে আব্বু মালয়েশিয়াতে চলে গেছে, আব্বুর খবর নেই। আমি তো ঠিক মতো পড়াশোনা করতেছিলাম, আর আব্বুর ওখান থেকে টাকা পয়সা পাঠাতো, সেটা দিয়ে আমার ট্রিটমেন্ট চলতো আব্বু টাকাতেই। আর পড়াশোনা যেটা করতে, পড়াশোনা তো আমি সরকারি জায়গাতে পড়াশোনা করি, সেখানে তো তেমন একটা খরচ হয় না। পরে ওখানে পড়াশোনা করতাম, করার পর শান্তি পেতাম না। বাসায় আসলে তো আম্মুর অত্যাচার আর এই সমস্ত গালি গালাজ। আর এখন তারপরে আবার হঠাৎ করে আমি ওকে ফোন দিছি, যে আমার এক্স হাজবেন্ডকে ফোন দিছে। ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, তখন সে তাকে বললো যে তার নাকি একটা মেয়ে হয়েছে, সে আমাকে বললো জায়গায় ছেলে এখন মেয়ে। তাহলে আমি জীবনে আর কি পেলাম, আমার সাথে কেন এরকম করলাম কথা। পরে সে কোনো কথা না বলে একটু রাগারাগি করে আমার লাইনটা দিল কেটে। তারপর আবার আম্মুকে আমি বলছি যে তাকে ফোন দিছিলাম, দেখছো আমার সাথে কথা বলো না। আম্মু ওইটা নিয়েও ও নিজে তো সংসার করতে পারিস নাই, যখন তারটা নেশে সুখে এটা তো সহ্য হচ্ছে না। আমি তাহলে আমি কি করব, আমি কোথায় যাব? কোথাও কিছু বলেও শান্তি পায় না, কিছু করেও শান্তি পায় না, কোনো কিছুতে শান্তি পায় না। এবার তো আব্বু একেবারে চলে আসছে বাংলাদেশে। আমার এই অবস্থা শুনে আব্বু চলে এসে আবার আমার কন্ডিশন খুবই খারাপ। তখন আমার শরীরে প্রায় 30-25% মতো এরকম ক্যান্সার বেড়ে যাচ্ছে। তখন আব্বু কি করলো, বাংলাদেশে এসে আমাদের আরো জায়গা ছিল, আমাদের সয় সম্পত্তি যেটুকু ছিল ওইটুকু বিক্রি করে আর সেভিংসে তার যে টাকাটা ছিল ওইটা নিয়ে আমাকে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছে আব্বু, আমার চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে গেছে। ইন্ডিয়াতে গিয়ে আমার ট্রিটমেন্ট চলার পরে ওখানে অনেকটা সুস্থ। তখন আমি সুস্থ, ঠিকমতো পড়াশোনা করতেছি, কোনো সমস্যা হচ্ছে না সেরকম। এরপরে আমি যখনই বাসায় আসতাম আম্মু মিসবিহেভ করতো। আম্মু তো দেখতেই পারতো না উঠতে বসতে, খারাপ। আমার ভাইটার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করতো। পরে আব্বুকে বললাম যে আব্বু আমি আর থাকবো না, হয় আমাকে বাইরে কোথাও রেখে দাও, নয়তো বা কি করবো, আমি ওই কলেজ ওইখানে পড়ে থাকি, হোস্টেলে পড়ে থাকি, তাছাড়া আর কি করবো, আমি তো শান্তি পাচ্ছি না কোথাও, আমার জীবনটা তো একদম শেষ করেই দিলা। এরপরে আব্বু আবার বলতেছে যে বাদ দাও না এইসব বিষয়, আমার তো ভালো লাগে না, তো অশান্তি, তার থেকে আমি মরি। আব্বু বলতেছে ওই সমস্ত কথা শুনলে কি তখন খারাপ লাগে না? ইন্ডিয়াতে তো প্রায় 15-20 দিন মতো ছিলাম এরকম। ওখানে ট্রিটমেন্ট করলাম, করার পরে ওখানে ডক্টর আমাকে যে বাংলাদেশ থেকে যে বলেছে বলে ব্রণ মেরু করার জন্য, ওইখানে এসে করছি। এত পরিমাণ যে কষ্ট ওইটা করা,
যা বলার বাইরে। পরবর্তী করার পরে তো ডক্টর রিপোর্ট নিয়ে মানে বললো যে আমার শরীরের যে কন্ডিশন, বললো যে হয়তো বা ঠিক মতো ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার শরীরের মনে হচ্ছে জ্বালা পোড়া আমার আর সহ্য না। আমার প্রত্যেকটা শরীরের ভিতরে এত পরিমাণ খারাপ লাগে, আমি ঠিক মতো খাইতে পারি না, রাতে ঘুমাইতে পারি না, মনে হয় যে আমার শরীরের ভিতরে মনে হয় পোকা, আমার এমন লাগে সারা শরীরের ভিতরে জ্বলে পুড়ে যায় ভিতরে পোড়া। পরে 19 সালে তো ইন্ডিয়া থেকে চলেই আসলাম ট্রিটমেন্ট শেষ করার পরে। এর পরবর্তীতে 20 সালে তো করোনা চলে আসলো। ওই সিচুয়েশনে আব্বুর কন্ডিশনটা খুবই খারাপ, আব্বুর শারীরিক কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায়, আব্বু অসুস্থ হয়ে যায়। আব্বুর আবার ফুসফুসিতে সমস্যা ছিল। ওই সময়তে আব্বুর 20 সালে জুন মাসের দিকে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আব্বু। ওই সময় আব্বুর করোনা ধরা পড়ে। আমি তখন মোটামুটি ভালো ছিলাম, কারণ ইন্ডিয়া থেকে আসার পরে অনেকটাই বেটার ছিলাম। কিন্তু পরবর্তীতে আব্বুর এরকম শারীরিক কন্ডিশনটা খুবই খারাপ, আব্বুর শ্বাসকষ্ট হচ্ছে, অনেক সমস্যা। ওই সময় আবার আব্বুর পিছনে অনেক টাকা খরচ হচ্ছে করোনার মধ্যে। আব্বুর তো বলে করোনা পজিটিভ, ওই সময়টা তার কি করব। পরে আব্বু কিছুদিন মনে হয় 10-12 দিনের মতো ছিল, তারপরে আমার আব্বু করোনার মধ্যে মারা যায়। যাওয়ার পরে আর মনে কিছুই থাকলো না জীবনে। মা ছোটবেলায় হারাইছি, 5 সালে বাবাও গেল, আর কে থাকবে। এবার মনে হয় আর জীবনে কেউ খুঁজে পেলাম না কাউকে। আব্বু মারা গেল, আব্বু মারা যাওয়ার পরে আর তো কিছুই পেলাম না। মনে হয় যে আমার আর দুনিয়াতে কেউই থাকলো না। তারপরে আব্বু তো মারাই গেল। আব্বু মারা যাওয়ার পর বাসাতে যখন আসছি, আম্মু অনবরত আমার উপর টর্চার শুরু করছে। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি ওই সময়টাতে, হসপিটালে ভর্তি, গালিগালাজ করে যে আমি মরি না কেন, তার পথ ক্লিয়ার করি না কেন, অনেক রকম কথা বলে। পরে আপুকে ফোন দিছি, আপু আসছে। আসার পরে আমার আপুকে সবকিছু বলছি যে এরকম আপু বোঝা টোঝা রেখে গেছে। পরে আমার শারীরিক কন্ডিশন খুবই এখন খারাপ বর্তমানে, চিকিৎসা ঠিক মতো করাতে পারতেছি না, আমি খাবার খেতে পারতেছি না, আমার নাকে নল দিয়ে রাখছে। আমি তো শুধুমাত্র দুধ একটু একটু করে দেয় তখন খেতে পারতাম ওই সময়। পরে আম্মু কি করতো, আম্মুকে দেখার দায়িত্ব দিলে আম্মু আসতোই না, হসপিটালে আসতোই না, ওই এ রোড দিয়ে খাবার পাঠাতো। আর আমার ছোট ভাই, ওই ছোট ভাই সবকিছু করতো। পরে বাসা থেকে যখন চলে গেছি, আম্মুকে যে বলছে আম্মু আমার অবস্থা তেমন একটা ভালো না, আমার খুব কষ্ট হয়, আমার খুব জ্বালাপোড়া করে সারা শরীরটা। আম্মু চুপচাপ থাকে। রাত হয়, রাতে তো আমার খুব কষ্ট হয় যখন আমি চিৎকার করি। আম্মু এসে বালিশ চাপা দেয়, নয় মুখের মধ্যে, নয় মারে, নয় বলে যে মরতে। আমি কি করবো, আমি কোথায় যাব? পরে বড় আপুর সাথে ডাক্তারের কাছে আসছি, তো ডক্টর বলতেছে যে অবস্থা আমার একটু বেশি ভালো না, দেশের বাইরে নিয়ে যান। আমার এখন লাস্ট স্টেজে আছে আমার ক্যান্সার বর্তমানে। কেমোথেরাপি নিচ্ছি, একটা নেওয়া হয়েছে, আর বাকিগুলো নিতে পারিনি, 8টা নিতে বলেছিল। এরপর বড় আপুরা আবার পাসপোর্ট ভিসা সব ঠিকঠাক করে আবার বলছে যে ইন্ডিয়াতে নিয়ে যাবে। কিন্তু এর মধ্যেই বাসার মধ্যে প্রচন্ড গ্যাঞ্জাম। আম্মুকে যখন বোঝাইতে গেছি যে আম্মু আমি যাবো না কোথাও, আম্মু আমাকে বাসা থেকে বের করে দেয়। আম্মু আমার ছোট ছোট 2 ভাই, ওরা তো কি বোঝে, ওরা তো ছোট, ওদের সাথে করে মারে। আমার না কেন আমার নাকটা পর্যন্ত ফাটাই দিয়েছে, সেদিন আমার হাতটা পর্যন্ত ভেঙে দিয়েছে, পাড়া দিয়ে ধরে রাখছিল। বাসার মধ্যে আমাকে বলে বাসা থেকে বের হয়ে যা, কি রেখে গেছে আমাদের বাড়িটা, তো আছে অন্তত করতে বাড়িটা নাকি ওদের তাদের না আমার বাবা দিয়ে দিছে। আর যা কিছু ছিল সব বিক্রি করে তোর পিছনে ঠাসে আমাদের জন্য কি করে গেছে। অনাবত টর্চার করে সেদিন বাসা ছেড়ে চলে আসছি। এখন বড় আপুর বাসায় থাকি,
বরাপুর এখানে থাকলে হয়তো দুলা ভাই মাঝে মাঝে ইয়ে করে, তবু বরাপুর সাপোর্ট দেয়। নয় 1-2 দিন মামার বাসায় থাকতে হয়, 2 দিন খালার বাসায় থাকতে হয়, নয় হসপিটালের বেডে পড়ে থাকতে হয়। আমি কোথায় যাব, কোথায় গিয়ে মাথা গুছবো আমার? আমি কি বলে সান্ত্বনা দিব সে ভাষা আমার জানা নেই।